শুরু করতেছি। আচ্ছা, তো কী অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকে আমার ক্লাস বা টপিক হচ্ছে, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো বিগত ক্লাস যারা করছেন তারাই অবশ্যই এই স্থিতিস্থাপকতা বুঝবেন, না হলে বিশ্বাস করেন আপনার মাথা চুলকায় মাথার চুল ফালায় দিবেন, কিন্তু স্থিতিস্থাপকতা বুঝবেন না। অল্প বয়সে চুল ফালানোর আগে অবশ্যই বিগত ক্লাসগুলো কইরা আসেন, না হলে বিদিকে পড়তে পারেন। তো আজকে আমার অনলাইন ক্লাস হচ্ছে এগুলো কি কয় নাম্বার ক্লাস? মেবি 7 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাস দিয়ে আমি আমার অনলাইন ক্লাসের 6টা ক্লাস শেষ করছি। 6টা ক্লাসের মধ্যে আমি মোটামুটি আপনাদের দ্বিতীয় অধ্যায়, সবচেয়ে বড় অধ্যায়ের অর্ধেক শেষ করে ফেলছি। মানে কি 50% শেষ করে ফেলছি। স্থিতিস্থাপকতা শেষ করা মানে 75, অর্থাৎ 75% শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যারা বিগত ক্লাসগুলো না করছেন সামনে কিছু বুঝবেন না। আমি কারণ আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাইতেছি। অ্যাডভান্স লেভেলে যত যাইবেন তত ঘাবড়ায় যাবেন গা, যদি আপনি বিগত ক্লাসগুলো না করেন। বারবার এই কথাটা বলতেছি। এখন আমি পড়ার ভিতরে চলে যাইতেছি। আজকে আমার টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা পড়ানোর পূর্বে আমি এতটুকু কথা বলি, সেটা হচ্ছে স্যার, স্থিতিস্থাপকতার ইংরেজিতে কি বলা হয় স্যার? কেউ বলতে পারবেন? এলাস্টিসিটি বা তো আজকে আমি স্থিতিস্থাপকতা যখন বলবো বা পড়াবো, তো আমি যখন বলবো যে এই সময় থেকে বোঝা শুরু করেন, আজকে যে ক্লাসটা করাবো সেটা অনেকটা কি স্থিতিস্থাপকতার বেসিক বলতে পারেন। ঠিক আছে? অর্থাৎ স্থিতিস্থাপকতার বেসিক থাকবে এটা। তো আমি যখন বলবো যে আপনি এই অংশটা মুখস্থ করবেন সূত্রের, তখন আপনি এই অংশটা মুখস্থ করা শুরু করবেন। এর আগে মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট আপনি দেখতে থাকেন সূত্রটা কেমনে আসছে। আর এই জায়গায় সূত্রটা আসার পর দেন আমি বলবো যে এই সূত্রটা মুখস্থ করবেন, কিন্তু এর আগে আপনি জানতে হবে সূত্রটার জন্ম কীভাবে। স্থিতিস্থাপকতার সংক্ষেপে বলে স্যার এলাস্টিসিটি, বা সংক্ষেপে আমরা বলবো ই। ঠিক আছে? তো স্থিতিস্থাপকতার থেকেই জন্ম হইল গিয়া চাহিদা স্থিতিস্থাপকতা, তারপর আসছে দাম চাহিদা স্থিতিস্থাপকতা। তো আমি সব ধাপে ধাপে আসি, এখন বললে বুঝবেন না। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার একটা সূত্র আছে। সূত্রটা কি স্যার? আমি মুখস্থ করতে বলতেছি না, আমি জাস্ট দেখতে বলতেছি। আমি যেদিক থেকে বলবো মুখস্থ করেন বা মনোযোগ দেন, সেদিক থেকে মুখস্থ বা মনোযোগ দিবেন। জি স্যার, কেউ কিছু বলবেন? বলতে পারেন। আচ্ছা, স্থিতিস্থাপকতার সূত্রটা হলো গিয়া, নিচে থাকবে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আচ্ছা, আমার কথা কেউ শব্দ না পায়, মানে শব্দ না শুনেও একটু বললেন, হ্যাঁ? তো নিচে থাকবে স্থিতিস্থাপকতার নিচে দেখেন এই জায়গায় 2টা সূত্র আছে। একটা হলো আপেক্ষিক, কথা বুঝতে পারছেন? স্বাধীন চলকের কি আপেক্ষিক পরিবর্তন, আরেকটা কি শতাংশিক। অর্থাৎ এই জায়গায় 2টা অংশ, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আর উপরে থাকে হইল অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। স্যার কে আছেন একটু মিউট করেন। স্যার কে আছেন একটু মিউট করেন। একজন আনমিউট রাখেন যাতে বুঝে আমি ক্লাসটা নিতেছি। একটু শোরগোল থাকলে মিউট করেন। শতাংশিক পরিবর্তন। আচ্ছা স্যার, একটু খেয়াল করেন। তাহলে প্রথম সূত্রটার দিকে তাকাই। সূত্রটা অনেক বড় মনে হইতেছে না স্যার? স্থিতিস্থাপকতার সূত্রটা আসলে অনেক বড়। এই জায়গায় 2টা জিনিস একসাথে ঢুকাইছে। সেটা কি? স্থিতিস্থাপকতার সূত্রটা কি? স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, আর উপরে থাকবে কি অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এখানে দেখেন 2টা জিনিস ইনপুট করা হয়েছে। একটা হলো আপেক্ষিক পরিবর্তন, আরেকটা হচ্ছে কি স্যার শতাংশিক পরিবর্তন। আবার সেম জিনিসটা এই জায়গায় আছে, আপেক্ষিক পরিবর্তন, নিচে হচ্ছে কি শতাংশিক পরিবর্তন। তো এই জায়গায় আমাদের মুখস্থ করার কিছুই না। স্থিতিস্থাপকতা যদি সংজ্ঞা দিতে যাই, তাহলে আমি এদিক থেকে সংজ্ঞা দিতে পারবো। আমি আপনাদের বলছি বিগত ক্লাসগুলোতে আপনি চাইলে বইয়ের ভাষায় না লেখা সূত্র থেকে সংজ্ঞা দিতে পারেন। আমার কথা বুঝতে পারতেছেন? তো
তো সূত্র থেকে কিভাবে আপনি সংজ্ঞা দিবেন স্যার? আমি যদি বলি স্থিতিস্থাপকতার সংজ্ঞা কিভাবে দেওয়া যায়, তাহলে এভাবে লিখতে পারবেন, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক। আমি এখনো বোঝানোর পর্বে আসি নাই, আমি সংজ্ঞা দিব, তখন যখন থেকে বলবো যে আমি বোঝাবো তখন থেকে আপনি A to Z বুঝবেন। এখন থেকে জাস্ট আপনি একটু দেখতে থাকেন। ওকে, আমি আবার এই কথাটা বললাম, আপনার কাছে ঘাবড়ানো মনে হইতে পারে, বা নতুন টপিক দেখে আপনি ঘাবড়াইতে পারেন, বা আপনি প্রাথমিকভাবে নাও বুঝতে পারেন, কারণ প্রথম জিনিস প্রাথমিকভাবে বোঝা যায় না, এটার বিস্তারিত বুঝতে হলে কি একটু আগাতে হবে। তো আগে আমি সংজ্ঞা দেওয়া শিখি, সেটা কি স্থিতিস্থাপকতার যদি এলাস্টিসিটির সংজ্ঞাটা দিতে যাই, এলাস্টিসিটি কেমনে আসছে নামের প্রথম অক্ষরটা থেকে। তো সংজ্ঞাটা হচ্ছে এমন, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের, নিচের দিকে তাকান, আমরা জানি স্বাধীন চলক আগে পরিবর্তন হয়, তার দেখা দেখি অধীন চলক পরিবর্তন হয়, এটা আমরা আগে শিখছি। তো আমরা কি বলবো স্যার? স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, কারণ এটার পরিবর্তন হইলে কি অধীন চলকের পরিবর্তন হবে। তো সংজ্ঞাটা এমন হবে স্থিতিস্থাপকতার, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে। আপেক্ষিকটা কি এটা আমি পরে বলতাছি। আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, দেখেন সূত্র থেকেই দিতেছি, ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার কি স্যার? ভাগফল। কারণ দেখেন আমরা এই জায়গায় স্বাধীন চলকরে অধীন চলক দিয়ে কি করছি স্যার? ভাগ করছি, এই যে দেখেন ভাগ। অর্থাৎ আমরা কি দেখেন স্যার, আমি সূত্রটাই হুবহু তুললাম, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে। এখন আপনি বলতে আছেন ভাই আপেক্ষিক আবার শতাংশিক পরিবর্তন জিনিসটা কি? এটা আমি সামনে পরে বলবো, আগে আমি সংজ্ঞাটা দেই। সংজ্ঞাটা দেওয়ার পর তখন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি ডেফিনিশন দিব, তখন আপনি দেখবেন মাথায় ক্লিক করার সাথে সাথেই ঢুকে গেছে গা। তো আগে আপনি বোঝেন যে স্থিতিস্থাপকতা কাকে বলে স্যার। স্থিতিস্থাপকতার সূত্রটা থেকে দিতেছি কি স্যার? স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, সূত্র অনুযায়ী অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে, অনুপাত যদি কথাটা কঠিন লাগে তাহলে আপনি লিখতে পারেন তার ভাগফলকে, কারণ আমরা এই জায়গায় ভাগ করতেছি, তার ভাগফলকে ডট 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 ডট, অর্থাৎ স্থিতিস্থাপকতা বলে। আর বেশি কথায় গেলাম না। তো স্থিতিস্থাপকতা থেকে জন্ম হয়েছে স্যার, খেয়াল করেন, স্থিতিস্থাপকতা থেকে জন্ম হয়েছে স্যার, আবারও বলতেছি, স্থিতিস্থাপকতা থেকে জন্ম হয়েছে আপনার চাহিদা স্থিতিস্থাপকতা। কিন্তু এখন আমি যদি বোঝানোর খাতিরে আপনাকে বলি, একটু খেয়াল করেন, আমি এখন বেসিকে যেতেছি, একবারে বেসিক। তো স্বাধীন চলক বলতে আমরা কি বুঝি? বলতে পারবেন প্রিয়া স্বাধীন চলক আসলে কি? আচ্ছা, স্বাধীন চলক বলতে আমরা প্রকৃতপক্ষে বুঝি লোকে এক্স, তাই না? আর অধীন চলক বলতে আমরা প্রকৃতপক্ষে বুঝি কি স্যার? ওয়াই। এটা আমরা কমন জিনিস বুঝছি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আপেক্ষিক কথাটা নতুন মনে হইতাছে আমাদের কাছে, তাই না? আপেক্ষিক। আর আপেক্ষিক আরেকটা কথা কি নতুন মনে হইতাছে? শতাংশিক। আচ্ছা, সেম জিনিসটা এই জায়গায় আপেক্ষিক, আরেকটা কি স্যার? আপেক্ষিক, আরেকটা কি? শতাংশিক, তাই না? তো এই জায়গায় আপেক্ষিক মানে কি আর শতাংশিক মানে কি এটা আমি পরে বলবো, কিন্তু আমি এই জিনিসটা একটু শর্ট ফর্মে লেখা নিলাম যাতে আপনারা বুঝেন সহজে। স্বাধীন চলক লেখা থাকলে আপনার মাথায় থাকবে না, তো যদি এক্স দেখেন তাহলে আমার সাথে সাথে মাথায় আসবে কি? স্বাধীন চলক। অর্থাৎ স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের জন্য আমরা ডেল্টা ইউজ করতে পারি মনে রাখার জন্য, অর্থাৎ ডেল্টা এক্স বাই ডেল্টা কি? ওয়াই। এখন দেখেন, আপনি এখন একটা জিনিস বলবেন, ভাই এই জায়গার মধ্যে আমরা যখন স্লোপ করছি, অর্থাৎ ঢাল করছি, ঢাল যখন নির্ণয় করতে গেছি বা ঢাল যখন আমরা পড়ছি, তখন ঢালের ভিতরে আমরা কি ডেল্টা এক্স দিছি,
আমি বারবার বলতেছি স্যার পড়ার ক্ষেত্রে সবই এক মনে হবে স্যার অর্থনীতিতে এরপরে সামনে, কিন্তু আপনার বিষয়গুলো কি একটু একটু সূক্ষ্ম পার্থক্য আছে, সে পার্থক্যগুলো ধরতে হবে, না হলে আপনি আলাদা করতে পারবেন না প্রত্যেকটা টপিক টু টপিক। আপনি উপযোগ থেকে ঢাল আলাদা করতে পারবেন না, চাহিদা আলাদা করতে পারবেন না, ঠিক তেমনি স্থিতিস্থাপকতা আলাদা করতে পারবেন না। তো দেখেন আমাদের এই স্থিতিস্থাপকতা কার সাথে মিলে হয়ে যেতেছে অনেকটা, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই মানে কি, আমরা এই জায়গায় ঢাল, যখন আমরা ঢাল পড়ছি তখন ওই জায়গায় ডেল্টা এক্স ডেল্টা ওয়াই পড়ছি, কিন্তু স্থিতিস্থাপকতা এবং ঢালের মধ্যে পার্থক্য কি, স্থিতিস্থাপকতা ছিল শুধুমাত্র পরিবর্তন, শুধুমাত্র কি পরিবর্তন, আর এই জায়গায় কিসের পরিবর্তন আছে, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। অর্থাৎ এই জায়গায় আছে কি স্যার, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। ঢালের মধ্যে ছিল শুধু পরিবর্তন, আর এই জায়গায় কি স্যার, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, এক্স এবং ওয়াই এর আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আমি কি বুঝাইতে পারছি? ঢাল এবং স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য এটা, ঢালের মধ্যে বোঝায় শুধু পরিবর্তন, আর স্থিতিস্থাপকতায় বোঝায় আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এখন আপনি বলবেন পরিবর্তন এবং আপেক্ষিক এবং শতাংশিকের মধ্যে পার্থক্য কি, আমি কিন্তু আবারও বলতেছি সুন্দরটা আস্তে আস্তে এখন আমি ব্রেফে যেতেছি, ওকে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, ওকে। আচ্ছা একটু ওয়েট করবেন, কারণ আমি ওদিকে আমার ডাস্টারটা রেখে আসছি, একটু ওয়েট করবেন, আমি ডাস্টারটা নিয়ে আসছি। সরি লেট করার জন্য, আসেন। আচ্ছা তো এই জায়গায় দেখেন আমার যেহেতু ঢালের কি লাগবে না স্যার, এই জায়গায় আমার ঢালের সংজ্ঞাটা লাগবে না, তো আমি ঢালের সংজ্ঞাটা মুছতাছি যাতে আপনারা কি ঢালের সংজ্ঞাটা কি কোনো সমস্যা মানে আমি বুঝাইতে পারি, জায়গা মানে জায়গা নিয়ে একটু বুঝাইতে পারি। তো ঢালের সংজ্ঞাটা আমি মুছতে পারবো? সমস্যা আছে? সবাই লিখছেন ঢালের সংজ্ঞাটা, ঢালের বল স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা লিখছেন? আচ্ছা আমি মুছলাম, হ্যাঁ। আচ্ছা এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে যে ভাই ঢালের ক্ষেত্রে ছিল আমার কি পরিবর্তন, আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আপেক্ষিক শতাংশিক পরিবর্তন, এই জিনিসটা কি? এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু দাগ দিই স্যার, আমি আবারও বলতাছি এটা হলো অ্যাডভান্স লেভেলের পড়া, এর জন্য আপনার বিগত ক্লাসগুলো করতে হবে, বিগত ক্লাসগুলো না করলে আপনি অ্যাডভান্স লেভেলের পড়াটা বুঝবেন না, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন আমি একটু ঢাল এবং স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য দেখাইতাছি, স্থিতিস্থাপকতা। তো ঢালের মধ্যে আমরা শুধু শিখছি কি ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই, আর এই জায়গায় কি ডেল্টা এক্স আর সরি ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স কি আপেক্ষিক, আপেক্ষিকের শুধু আ লিখলাম আর শতাংশিকে শুধু স লিখলাম মানে বোঝানোর জন্য, আপেক্ষিকের আ লিখলাম শতাংশিকের স লিখলাম, ঠিক আছে? তো আমি এখন জিনিসটা বোঝাইতেছি, এই জায়গায় ডেল্টা বলতে বোঝায় শুধু পরিবর্তন, পরিবর্তন। আর পরিবর্তন মানে কি স্যার? পরিবর্তন বলতে আপনারা কি বোঝেন একটু যদি আমি আপনাদের প্রশ্ন করি, পরিবর্তন বলতে বোঝেন আপনারা 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ, যেটা সবসময় আমরা শিখছি। অর্থাৎ সহজে যদি বলতে যাই যে আমার বয়স, ধরেন আমার বয়স হইল গিয়া, আমার বয়স হইল গিয়া, ধরেন এই জায়গায় একটু খেয়াল করেন, আমার বয়স না দিয়ে আমি একটু সহজভাবে দিই, আমি একটা সূচি করি, দেখেন পি আর এই জায়গায় লিখি কিউডি, আর এই জায়গায় লিখি হইল গিয়া 5, এই জায়গায় 10, এই জায়গায় 10, এই জায়গায় 5। তো এই জায়গায় পরিবর্তন বলতে আমরা কি বুঝি? পরিবর্তন বলতে বুঝি আমরা শুধুমাত্র কি স্যার, এই জায়গায় পি 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ, অর্থাৎ পরিবর্তন কি স্যার, যেমন যদি পি এর পরিবর্তন বলি, দেখতে পারতেছেন লেখা আমার, যদি আমি পি এর পরিবর্তন বলি তাহলে পি এর পরিবর্তন বলতে আমরা কি বুঝি? পি এর পরিবর্তন বলতে বুঝি পি 2 নাম্বারটা থেকে পি 1 নাম্বারটা বিয়োগ। কেমন স্যার? খেয়াল করেন, পি 2 নাম্বারটা ছিল 10 আর পি 1 নাম্বারটা ছিল কি 5, এই যে পি 1 নাম্বার পি 2 নাম্বার, ওকে। তো পি এর 2 নাম্বার থেকে পি এর 1 নাম্বারটা বিয়োগ, এটার বলি পরিবর্তন, অর্থাৎ দুইজনের পরিবর্তন কি হবে স্যার? 5 হবে। কিন্তু এই জায়গায় আপেক্ষিক বলতে বোঝায় হইল গিয়া স্যার, এই জায়গায় আপেক্ষিক বলতে বোঝায় হইল গিয়া পি আর একটা হইল কিউডি, 5 এবং 10। খেয়াল করেন স্যার, আমি যদি 5 এর থেকে 6 করি তাহলে এই জায়গায় পরিবর্তন কত হইতাছে, আর এই জায়গায় যদি 5 এর থেকে আমি 10 করি তাহলে পরিবর্তন কত হইতাছে স্যার? আচ্ছা একটু খেয়াল করেন স্যার, তাহলে এই জায়গায় পরিবর্তন হয়েছে স্যার 1 গুণ, এই জায়গায় পরিবর্তন কত গুণ হয়েছে স্যার? 1 গুণ। 5 এর থেকে 6 হয়েছে কয় গুণ পরিবর্তন হয়েছে? 1 গুণ। আর এই জায়গায় পরিবর্তন 5 এর থেকে 10 হয়েছে কয় গুণ? 2 গুণ, কারণ 5 দুগুণে গুণ করলে কি হয় স্যার? 10। এই জায়গায় পরিবর্তন বলতে বোঝায় হইল গিয়া বিয়োগফল, এই জায়গায় পরিবর্তন বলতে কি বোঝায় স্যার? ঢালের বিয়োগফল। কি স্যার? বিয়োগফল।
আর এই জায়গায় আপেক্ষিক পরিবর্তন বলতে বোঝে হইল গিয়া, যারা আমরা বলছি কি আপেক্ষিক পরিবর্তন বা ডেল্টা আ বা আপেক্ষিক পরিবর্তন, আপেক্ষিক পরিবর্তন বলতে বোঝাই গিয়া মাত্রা। কি বোঝায় স্যার? মাত্রা। কারণ মাত্রা মানে কি স্যার? মাত্রা মানে হইল গিয়ে যেমন স্যার 5 থেকে 6 ব্যবধান কতটুকু, মানে এই জায়গায় মাত্রা কতটুকু শতাংশতে বলি, যদি 1 গুণ, এই জায়গায় কি 1 গুণ পরিমাণ, যদি দামের 1 গুণ পরিমাণ পরিবর্তন অর্থাৎ 5 থেকে 6 হয়, তখন চাহিদার পরিবর্তন হইতেছে কয় গুণ? 2 গুণ। ওই জায়গায় পরিবর্তন বলতে আমরা 6 থেকে 5 বিয়োগ করলে 1 পাইতাম, আর এই জায়গায় 10 থেকে 5 বিয়োগ করলে 5 পাইতাম। এই জায়গায় পাইতেছে হইল গিয়ে বিয়োগফল। আর এই জায়গায় যখন আমরা মাত্রা দেখবো যে এটা থেকে এটার পরিবর্তনের হার কতটুকু, মাত্রা কতটুকু, তখন এটাকে বলা হবে আপেক্ষিক। অর্থাৎ আমরা যদি বলি পরিবর্তন, তাহলে শুধুমাত্র হবে কি বিয়োগফল, আমরা শুধু কি পাবো স্যার? বিয়োগফল। আর এই জায়গায় যখন আমরা আপেক্ষিক বা শতাংশিক বলবো, তখন ওইটা বোঝাবে কি স্যার? মাত্রা। অর্থাৎ পরিবর্তনের হার কতটুকু, পরিবর্তন শতাংশতে করলে বা পরিবর্তন যদি আমি এটা কি বলে স্যার শতকরায় করলে কি পরিমাণ পরিবর্তন হইতেছে, এটারে বলে মাত্রা। আমি কি বুঝতে পারছি স্যার? তাইলে স্যার এই জায়গায় ঢালে আমরা একটা জিনিসের বিয়োগফল বের করি, আর আমরা স্থিতিস্থাপকতায় স্বাধীন অধীন চলকের মাত্রা বের করি। এখন মাত্রাটা দুইভাবে বের করি, একটা বের করি অঙ্কের মাধ্যমে, আরেকটা বের করি কিসের মাধ্যমে স্যার? পার্সেন্টেজ বা শতকরার মাধ্যমে। আমার কথা বুঝতে পারছেন? এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু আমরা যখন ঢাল নির্ণয় করছি তখন কিন্তু স্যার আমরা ডাইরেক্ট এক্স আর ওয়াই বের করছি স্যার, বিয়োগ করে বের করছি। কিন্তু এই জায়গায় এক্স ওয়াই দিয়ে বের করলে হবে না, এই জায়গায় একটা বের করতে হবে অঙ্কের মাধ্যমে, আরেকটা বের করতে হবে কি স্যার? শতকরার মাধ্যমে। কি স্যার? মাত্রা। কি বের করতে হবে স্যার? মাত্রা। তাহলে স্থিতিস্থাপকতা বলতে বোঝাইল গিয়ে কি স্যার? পরিবর্তনের মাত্রা, অর্থাৎ পরিবর্তন কতটুকু হইল সেটার মাত্রাকে বোঝায়। আমি কি বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? স্থিতিস্থাপকতা জিনিসটা কি? অনেকে স্থিতিস্থাপকতা জানি অনেক জায়গায় পড়ছেন, অনেক টিচারের কাছে পড়ছেন, কিন্তু স্থিতিস্থাপকতার একটা সূত্র পড়ায় দেয়, জাস্ট মুখস্থ করায় দেয়, শেষ। কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্মের একটা রিজন থাকে, কারণ থাকে, ইতিহাস থাকে, সেটা আমরা জানি না। স্থিতিস্থাপকতার রিজনটা হইছে এমনভাবে, যেমন আমি যদি বলি আপনি, জি স্যার, যেমন আমি যদি বলি, আচ্ছা যেমন আমি যদি বলি যে আমার বয়স 10 বছর, প্রিয়ার বয়স 5 বছর, তাহলে দুইজনের বয়সের ব্যবধান কত? তাইলে বলবে হইল গিয়ে কি 5 বছরের ব্যবধান। কিন্তু যখন আমি বলবো 5 এবং 10-এর পরিবর্তনের হার কতটুকু, তখন এটারে মাত্রায় বা শতকরায় প্রকাশ করব। আমার কথা বুঝছেন? শুধু যখন পরিবর্তন বলবো তখন হবে ঢাল, আর যখন আমরা এটারে শতকরায় প্রকাশ করতে বলবো বা পরিবর্তনের হার বের করতে বলবো, তখন এটারে বলবে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আমি কি বুঝতে পারছি? তাহলে ঢাল এবং স্থিতিস্থাপকতার মধ্যে এটাই হইল গিয়া পার্থক্য, এটাই ডান। তো এটাই জিনিস খেয়াল রেখেন। আবার স্থিতিস্থাপকতা ঢালের সাথে মিলায় ফেলেন না, গুলায় ফেলেন না, এই জিনিসটা একটু বুঝা নিয়ে। ওকে, তো এখন আমরা আস্তে আস্তে আরেকটু টপিক আগাইতেছি। তাহলে প্রথম বুঝলাম আমরা স্থিতিস্থাপকতা, এখন আমরা বুঝবো হইল গিয়ে কি স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা কি, মানে স্থিতিস্থাপকতার সাথে আরেকটা জিনিস জুড়ে দিব, সেটা কি স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা। তাহলে আমি এটা মুছলাম। ওকে, স্থিতিস্থাপকতা থেকে যার জন্ম হয়েছে তার নাম কি স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা। অর্থাৎ কি স্যার? তাহলে স্থিতিস্থাপকতার আগে যদি একটা জিনিস জুড়ে দিই, সেটা কি হবে স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা। আচ্ছা, চাহিদার ইংরেজিতে কি বলি স্যার? চাহিদার ইংরেজিতে ডিমান্ড। তাহলে কথাটা সুন্দরভাবে বলানোর জন্য এভাবে লেখে স্যার, এলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ এলাস্টিসিটি অফ ডিমান্ড, বা সংক্ষেপে বলে কি স্যার? কথাটা কিন্তু এইভাবে লেখে না স্যার, ডিমান্ড অফ এলাস্টিসিটি। কথাটা লেখে কিভাবে? এলাস্টিসিটি অফ ডিমান্ড, বা সংক্ষেপে লেখে স্যার ইডি। আমার কথা বুঝতে পারছেন? সংক্ষেপে কি স্যার? ইডি। এখন স্যার আমাদের সূত্রে কি পরিবর্তন হবে? আগে যেমন লিখছিলাম স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, এখন স্বাধীন চলক কি? চাহিদার স্বাধীন চলক কি? চাহিদার স্বাধীন চলক আমরা জানি কি, ওই যে স্যার আগের পড়া পড়ছিলাম, চাহিদার স্বাধীন চলক কিন্তু একটা না। না স্যার, পি, শুধু পি না স্যার, পিও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে। আমি বললাম কি চাহিদার নির্ধারক কি একটা দুইটা? চাহিদার স্বাধীন চলক কি একটা দুইটা? চাহিদার স্বাধীন চলক অনেকগুলা থাকতে পারে, পি থাকতে পারে, ওয়াই থাকতে পারে। পরিবর্তক পরিপূরক দ্রব্যরে কি বলে এটা আমি শেখাইনি তখন, কিন্তু এখন বুঝবেন, কারণ এর আগের ক্লাসে বলছি আমি। পরিবর্তক আর পরিপূরক দ্রব্যরে সংক্ষেপে বলে পি এক্স বা পি সি। কথা বুঝতে পারছেন? পি এক্স বা পি সি, বা প্রাইস অফ ক্রস এন্টিটি। পরিবর্তক পরিপূরকরে ইংরেজিতে বলে কি স্যার? ক্রস এন্টিটি। ক্রস এন্টিটি, ক্রস এন্টিটি, পিআরআইসি, প্রাইস অফ ক্রস এন্টিটি। ক্রস ইংরেজি বানান ভুল হইতে পারে, যার যার নিজ দায়িত্ব ইংরেজি বানান ঠিক করে নিয়েন। এন টি ওয়াই
এনটিটি। আচ্ছা দেখেন তো ভাই, আপনার লিগা বলতেছি স্যার, আমি রেকর্ড করতেছি, আপনি চিন্তা করেন না, পুরো এইচডি রেকর্ড পাবেন ইনশাল্লাহ। কথা বুঝছেন? ইংরেজিতে বলে কি প্রাইস অফ ক্লোজ এন্টিটি, সংক্ষেপে কি বলে স্যার? পিসি। সংক্ষেপে বলে কি স্যার? পিসি, অর্থাৎ কিউডি আর কি স্যার? পিসি। আচ্ছা যাই হোক স্যার, আরো থাকতে পারে, সেটা হইল গিয়া স্যার রুচি, আরো থাকতে পারে হইল গিয়া সময়, যেটার বলে হইল গিয়া টি। তো চাহিদার স্বাধীন চলক কিন্তু একটা দুইটা না, চাহিদার স্বাধীন চলক কি স্যার? অনেকগুলা। কিন্তু আমি এই জায়গায় নির্দিষ্ট করে দেই না চাহিদার স্বাধীন চলক কোনটা দিয়ে আমি আমার মানে কি আমার স্থিতিস্থাপকতা নির্ধারণ করুম। তো এই জায়গায় স্বাধীন চলকের জায়গায় আমরা কি লিখবো? চাহিদার স্বাধীন চলক। অর্থাৎ যখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা পড়াবো, অর্থাৎ শুধু স্থিতিস্থাপকতা বললে তখন লিখতাম কি? তখন লিখতাম হইল গিয়া স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তন। যখন আমি নির্দিষ্ট করে দিলাম চাহিদা স্থিতিস্থাপকতা, তখন আমি এই জায়গায় স্বাধীন চলক না লিখা কি লিখবো স্যার? চাহিদার স্বাধীন চলক। কি লিখবো স্যার? চাহিদার স্বাধীন চলক। চাহিদার, আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ চাহিদার স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের জায়গায় এখন কি লিখবো স্যার? অধীন চলকের জায়গায় এখন লিখবো চাহিদা। কারণ এখন আমরা নির্দিষ্ট পাইছি, অধীন চলক কি পেয়েছি? অধীন চলক এই জায়গায় একটা আছে, সেটা কি স্যার? চাহিদা। আমার কথা বুঝতে পারছেন স্যার? অর্থাৎ তখন নির্দিষ্ট ছিল না, এখন আমি নির্দিষ্ট পাইছি, অধীন চলক হইল গিয়ে কি স্যার? চাহিদা। অর্থাৎ আমি কিন্তু এখনো বলতেছি না মুখস্থ করেন, জাস্ট আপনি এটা দেখেন। আমি আবারও বলতেছি, অনেকের কাছে এটা বোর্ড লাগতে পারে, কারণ একটা সূত্রে ভাই, সূত্র জিনিসটা অনেকে মুখস্থ করে, কিন্তু আমি আপনারা সূত্র জিনিসটাও বোঝাই দিতেছি, সূত্রের জন্মটা কিভাবে হইলো। তো এই ক্ষেত্রে সূত্রটা মুখস্থ করবেন, ঠিক আছে, কিন্তু দেখেন সূত্রটার জন্ম কিভাবে হইলো। তো এই ক্ষেত্রে স্যার আপনি একটু বোর লাগতে পারে, সূত্র জিনিসগুলো একটু বোরিং টাইপের। তো আমি যেখান থেকে বলুন মনোযোগ দেন বা পড়া শুরু করেন, সেদিন মানে সেই জায়গা থেকে আপনি মনোযোগ দিয়ে মুখস্থ করবেন। কিন্তু এখন জাস্ট চোখ দেখেন, আমি লিখে আপনি দেখেন। তো এই ক্ষেত্রে স্যার কি হবে স্যার? একটু তাকান। এই ক্ষেত্রে ওই বলে গিয়ে স্যার একটু নির্দিষ্ট আমরা উল্লেখ করি নাই। তো এই জায়গায় চাহিদার স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমি সংজ্ঞাটা এইভাবে দিব, চাহিদার স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা চাহিদার চলকের কথাটা লেখার দরকার নাই, চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার ভাগফলকে, ওই যে আগের সংজ্ঞাটার মধ্যে স্বাধীন চলকের আগে লেখা রাখেন চাহিদার স্বাধীন চলক, আর অধীন চলকের জায়গায় অধীন চলক এটা লেখেন চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে কি বলে স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এখনো চাহিদার আমরা কি কোনো স্বাধীন চলক নির্দিষ্ট করি না, কারণ চাহিদার স্বাধীন চলক অনেকগুলো আছে, দাম আছে, আয় আছে, তারপর পরিবর্তক পরিপূরক দ্রব্য আছে। এগুলো এখন বুঝবেন না, যদি বিগত ক্লাসগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন এগুলো ইংরেজির মিনিংগুলো, অর্থাৎ ডেফিনেশনগুলা, নির্ধারকগুলা, যেগুলো আমি বিগত ক্লাসে বলছি। যারা বিগত ক্লাসে করতেছেন তারা একবারে পানির মতো বুঝবেন। তো এই জায়গায় স্যার আমি যদি এটা একটু শর্ট করে লিখতে চাই, এই জায়গায় হিজিবিজি লাগতেছে না, একটু শর্ট করে লিখবো। শর্ট করে লিখতে চাইলে কিভাবে লিখবো স্যার? এই জায়গায় দেখেন, তখন আমি আপেক্ষিক পরিবর্তন কার নিব? আপেক্ষিক পরিবর্তন নিব হইল গিয়ে কি? অধীন চলকের জায়গায় লিখবো কিউডি, চাহিদা। আর এই জায়গায় স্বাধীন চলক যেহেতু নির্দিষ্ট না, তাই এই জায়গায় আমি কি লিখতে পারি স্যার? এই জায়গায় শুধুমাত্র লিখতে পারি স্যার কিউ, মানে এই জায়গায় লিখতে পারি পি লিখতে পারি, অথবা কি ওয়াই লিখতে পারি, অথবা কি স্যার পিসি লিখতে পারি, ডট 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 ডট, মানে মনে রাখার জন্য, বোঝানোর জন্য। অর্থাৎ স্যার এই যে লেখার জিনিসগুলোর সংক্ষেপে যদি চিত্র আকারে প্রকাশ করি তাহলে ভাবে সেটা কি স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্বাধীন চলক যেমন দাম, আয়, পরিপূরক পরিবর্তক দ্রব্যের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, ডেল্টা মানে পরিবর্তন, পরিবর্তনের যে লেখাগুলোরে আমি কি এরকম ভাবে দিলাম, পরিবর্তন হয়, তার অনুপাতকে কি বলে? চাহিদা স্থিতিস্থাপকতা বলে। আমি আর সংজ্ঞাটা লিখলাম না, আপনারা লিখে নেন। আবারও বলি, চাহিদার স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলে স্যার? চাহিদা স্থিতিস্থাপকতা বলে। আমি কি বোঝাতে পারছি স্যার? আমি কি বোঝাতে পারছি? দেখেন বিগত ক্লাসে আমি একটা শিরোনাম দিয়েছিলাম, প্রথম স্থিতিস্থাপকতা, একটু দেখতে পারেন বিগত ক্লাসের শিরোনামটা। তারপর বলছি চাহিদা স্থিতিস্থাপকতা। এখন আমরা কি পড়াবো স্যার? এখন পড়ার ভিতরে আসল পড়ায় ঢুকতেছি স্যার, এখন আসল পড়ায় ঢুকতেছি। আবারও বলতেছি, এখন আসল পড়ায় ঢুকতেছি। এখন চোখ কান খুলে মনোযোগ দেন। আমি এটা, হ্যাঁ স্যার, দাম চাহিদা স্থিতিস্থাপকতা, এখন আমরা আসল পড়া এখন ঢুকবো। তো আমি এগুলো মুসলাম, হ্যাঁ আপনাদের অনেক প্যাচ লাগতে পারে, এগুলো মুসলাম, এগুলো জাস্ট বেসিক ছিল। এখন আমি আসল পড়ায় ঢুকতেছি, সেটা হচ্ছে স্যার এখন আমার পড়ার নাম হচ্ছে এলাকা দাম চাহিদা স্থিতিস্থাপকতা। অর্থাৎ এতক্ষণ শুধু চাহিদা স্থিতিস্থাপকতা ছিল, এখন নতুন একটা জিনিস অ্যাড রইল স্যার, সেটা কি? দাম চাহিদা স্থিতিস্থাপকতা। দাম
চাহিদা স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। তো দাম চাহিদা স্থিতিস্থাপকতার ইংরেজিতে করলে কি হবে স্যার? প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। আবারও বলি কি স্যার? প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, PRIC, প্রাইস। এখন স্যার দামের জায়গায় যদি আয় থাকতো তাহলে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড। আবার যদি দামের জায়গায় কি থাকতো স্যার? পরিপূরক পরিবর্তক দ্রব্য থাকতো তাহলে কি লিখতাম? ক্রস এন্টিটি এলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, এলাস্টিসিটি অফ ডিমান্ড। আমি কি বুঝাতে পারতাছি স্যার? তো এখন সংক্ষেপে কি লিখতে পারি স্যার একটু বলতে পারবেন? কেউ সংক্ষেপে কি লিখতে পারি এটারে? সংক্ষেপে কি লিখবো সূত্রের ক্ষেত্রে? কি লিখবো এটারে আমরা? না ইডি না, কারণ তখন শুধুমাত্র চাহিদা ছিল। হ্যাঁ স্যার ইপি হবে স্যার, ইপি। ঠিক আছে স্যার, এখন কি হবে স্যার? ইপি। তো এখন ওই যে স্যার ইপি দিতেছে, এখন স্বাধীন চলক নির্দিষ্ট। এখন স্বাধীন চলক নির্দিষ্ট, এখন কি স্বাধীন চলক আমরা কি নিব স্যার? দাম। আমার কথা বুঝতে পারছেন? এখন স্বাধীন চলক নির্দিষ্ট হয়ে গেছে, তার মানে এখন আর চিন্তা করার দরকার নেই। এখন কি স্বাধীন চলক হচ্ছে ইপি, মানে কি প্রাইস। তাহলে এই জায়গায় স্বাধীন চলকের জায়গায় কি লিখবো স্যার? স্বাধীন চলকের জায়গায় লিখবো দামের, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, শতাংশিক পরিবর্তন। আমার কথা বুঝছেন স্যার? তাহলে দাম চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে? দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এখন স্যার এত বড় একটা জিনিস মনে রাখার লিগে আমি কি করতে পারি স্যার? ওইটার আবার কি সংক্ষেপে সাজাবো। কিন্তু স্যার এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন স্যার, শর্টকাট করব, আস্তে আস্তে শর্টকাট করব। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে স্যার কি, তখন আমাদের স্বাধীন চলক ছিল না, কিন্তু এখন আমরা স্বাধীন চলক পাইছি কি? দাম। আর অধীন চলক পাইছি কি স্যার? চাহিদা। এখন আর প্যারা নাই। তো আমি এটা একটু শর্টকাট করতেছি। তো দামেরে আমরা কি একটু খেয়াল করেন স্যার, দামেরে আমরা কি লিখতে পারি? পি। পি এর আর আপেক্ষিকের শুধু আ লিখলাম, ওকে। আর শতাংশিকরে কি লিখলাম স্যার? শ। তার মানে কি এই জায়গায় দুইটা সূত্র আছে, দেখা যেতেছে না? ভালো করে দেখেন, কালো হয়ে গেছে, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, দেখা যেতেছে না? না একটু ওয়েট করেন স্যার, একটু ওয়েট করেন স্যার। আহা একটু ওয়েট করেন, ওকে। এখন দেখা যেতেছে, দেখেন তো। আচ্ছা ওইটা স্যার মানে ওইটা হইতেছে তো স্যার, এই কারণে স্যার। আচ্ছা এখন দেখি তো এই জায়গায় স্যার দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, একটু খেয়াল করবেন স্যার কথাটা। সেটা হচ্ছে যে তখন আমাদের দামের কি স্যার, এই জায়গায় দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ইংরেজিতে কি লিখবো স্যার? মানে শর্টকাট একটু লিখলাম, দামের ইংরেজিতে কি বলি? প্রাইস। তাহলে প্রাইসের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এই জায়গায় কয়টা সূত্র আছে বলেন তো, কেউ বলতে পারবেন? মূলত এই জায়গায় কয়টা সূত্র আছে? একটা, কিন্তু এটার মধ্যে ঢুকেছে কয় ধরনের সূত্র? দুই ধরনের। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? আচ্ছা এই জায়গায় সূত্র আছে দুইটা, একটা আপেক্ষিক পরিবর্তন আর একটা কি স্যার? শতাংশিক পরিবর্তন। ঠিক তেমনি আমি একটু একটু বোঝায় দাগ দিয়ে রাখি স্যার। আবার এই জায়গাও কি চাহিদার কিউডির আপেক্ষিক পরিবর্তন আ, কথা বুঝছেন স্যার? আর পরিবর্তনের জন্য ডেল্টা দিয়ে রাখলাম। আর এর কি স্যার? আর কিউডির আর একটা কি? শতাংশিক পরিবর্তন। অর্থাৎ এই জায়গায় দুইটা সূত্র আছে, ওকে। তো এখন আমরা একটা সূত্র নিয়ে কাজ করব, সেটা কি স্যার? সেটা শুধুমাত্র আপেক্ষিক পরিবর্তনটা নিয়ে কাজ করব। আপনি আপেক্ষিক দেওয়া করেন আর শতাংশিক দেওয়া করেন, রেজাল্ট একই বের হবে স্যার। কয়েকদিন আগে একটা মেয়ে আমার একটা প্রশ্ন দিছিল যে ভাই শতাংশিকে অঙ্কটা আসছে, ওরা পারে নাই, কথা বুঝছেন? তো অনেক সময় আপেক্ষিক না দিয়ে নির্দিষ্ট করে দিতে পারে যে আপনি পার্সেন্টেজ অঙ্কটা করেন, তখন আপনার এই শতাংশিকের সূত্র দেওয়া করতে হবে। কিন্তু আপনার যদি পার্সেন্টেজে না দেওয়া থাকে তাহলে আপনি অঙ্কটা করতে হবে। কিন্তু যদি দুইটাই দেওয়া থাকে তাহলে আপনি যে কোনো একটা দিয়ে অঙ্ক করতে পারেন, সমস্যা নাই। আমার কথা বুঝছেন স্যার? তো আমি আজকে দুইটাই দেখাবো, চাহিদার আপেক্ষিক সূত্র দেখাবো, শতাংশিক সূত্রটাও কি দেখাবো। তো এই নিয়ে প্যারা নাই, চিল। তো আগে আমি আপেক্ষিক সূত্রটা দিয়া করি। তো আপেক্ষিক সূত্র দিয়ে কিভাবে করব স্যার একটু খেয়াল করবেন স্যার। তো এই জায়গায় আপেক্ষিক কথাটা যেহেতু আমাদের পরিবর্তনের মতো না, মানে শুধু ডেল্টা পি হলে পি টু এর থেকে পি এক নাম্বার বিয়োগ করতাম, ডেল্টা পি হলে কি লিখতাম? P2 বিয়োগ P1। কিন্তু এই জায়গায় দেখেন স্যার, হ্যাঁ P1 লিখতাম না স্যার, কিন্তু আমি এখন শুধু আপেক্ষিক সূত্রটা নিতেছি, খেয়াল করেন স্যার।
আচ্ছা, শতাংশিক কথাটার একটু সুন্দর করে লিখি স্যার, যাতে সহজে বোঝেন। এই জায়গায় ডেল্টা আপেক্ষিক পরিবর্তন ছিল, এখন কি থাকবে স্যার? পার্সেন্টেজ কিউ, মানে কি বুঝলাম কি, চাহিদার শতাংশিক পরিবর্তন। আর এই জায়গায় পার্সেন্টেজ পি, অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তন। এই জায়গায় দুইটা সূত্র আছে, অর্থাৎ ডেল্টা কিউডি অর্থাৎ চাহিদার আপেক্ষিক পরিবর্তন, আরেকটা কি দামের আপেক্ষিক পরিবর্তন, আরেকটা কি চাহিদার শতাংশিক পরিবর্তন, আরেকটা কি দামের শতাংশিক পরিবর্তন। সংক্ষেপে দুইটা জিনিস লিখলাম, ঠিক আছে স্যার। এখন আমরা কাজ করব কি শুধু আপেক্ষিকটা নিয়ে, কিন্তু আপেক্ষিকটা নিয়ে কাজ করার আগে আমি একটা জিনিস বলি। আমি কিন্তু বলতেছি এখনো মুখস্থর কিছু নাই, যে জায়গায় বলবো অঙ্কটার সূত্রটা আসছে তখন মুখস্থ করবেন। আমি জানি মাথার উপর দিয়ে যেতেছে অনেকের, কিন্তু অঙ্কটা করা শেষ হলে যখন বলবো যে এই জায়গায় উত্তর অ্যান্সার, যেইটার জন্য আমি এত বকবক করছি, কিন্তু স্যার মূলত কি জানেন, কিচ্ছু বুঝতেছেন না, আমি জানি কিচ্ছু বুঝতেছেন না স্যার। আমি আবারও বলতেছি ভাই, এটা আমি জানি যখন আমি অঙ্কটা শেষ করে অ্যান্সারটা বের করবো না, তখন আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, ভাই এটা কিভাবে আসলো। আমি জানি, কারণ আমিও স্টুডেন্ট ছিলাম, আর আমিও স্টুডেন্ট পরে আমি জানি। স্টুডেন্টের আওয়াজ শুনে বলতে পারি স্টুডেন্ট কি বুঝতেছে, আর স্টুডেন্টের চোখের দিকে তাকায় বলতে পারি স্টুডেন্ট কি চাইতেছে। এটা সাইকোলজিক্যাল বিষয়, আপনি কিচ্ছু বুঝতেছেন না, কিন্তু আমি বলতেছি কি কারণ এটা দেখেন। কারণ এটা একটা ছোটোখাটো একটা জিনিস আছে, যেটা একটা ট্রিক আছে, যে ট্রিকের মাধ্যমে সূত্রটারে আনছে। এখন আমি বলি, একটু খেয়াল করেন, চাহিদার আপেক্ষিক যে পরিবর্তন, আমি জানি কিচ্ছু বুঝতেছেন, এর আগের ক্লাস সব বুঝছেন, কিন্তু এটা বুঝতেছেন না। কিন্তু এটা যদি কেউ না বুঝে তাহলে সামনেও বুঝবে না, এটা যদি কেউ না বুঝে বিশ্বাস করেন সামনেও বুঝবে না, কারণ এই বেসিকগুলোই মানুষ জানে না, সেটা আমি বলতেছি খেয়াল করেন। তো দামের আপেক্ষিক পরিবর্তন, এখন আপেক্ষিক পরিবর্তনের আগে একটু চিন্তা করেন স্যার, আমরা যখন চিত্র আঁকি চাহিদারে কই লিখি বলেন তো, বলতে পারবেন? চাহিদারে নিচে রাখেন, এই যে ভুলে গেছেন গা, স্বাধীন চলক নিচে অধীন চলক উপরে, শুধুমাত্র দাম অর্থাৎ চাহিদা যোগানের ক্ষেত্রে উল্টা। পি লিখি কই বলেন তো, পি নিচে লিখি না উপরে লিখি? উপরে। আর কিউডি কই লিখি? নিচে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, তাহলে সূত্রের ভিতরে পি নিচে কিউডি উপরে, এটা কেন হইলো? কখন ভাবছেন? মূল সূত্র তো এটা, এটা দেখছেন। এখন এই সূত্রের ভিতরে এটা কাহিনী কেন করলো? আমি এই যে বললাম না, এখন আপনি কামিং টু দ্য মেইন পয়েন্ট, আস্তে আস্তে মেইন পয়েন্টে আসতেছেন। সূত্রের ভিতরে এটা কেমন হলো? আপেক্ষিক পরিবর্তন ঠিক আছে, কিন্তু এই জায়গায় সূত্রের ভিতরে এই কাহিনীটা করছে কেন? এই কারণে আপেক্ষিক কথাটারে ভাঙ্গাইছে। আপেক্ষিক কথাটারে কি হয়েছে স্যার? ভাঙ্গাইছে। আমার কথা বুঝছেন? কারণ এই আপেক্ষিক দিয়ে কাজ করতে গেলে আমাদের চিত্রের লগে আর বাস্তবিক রূপের লগে কোনো মিল থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি ক্লিয়ার? তো আপেক্ষিক কথাটারে কি বুঝাইছে জানেন কিভাবে করছে? আপেক্ষিক কথাটারে, আপেক্ষিক কথাটার একটা সূত্র আনছে, আপেক্ষিক কথাটার একটা সূত্র আনছে। আপেক্ষিক সূত্রটা কি জানেন স্যার? উপরে থাকবে শুধু পরিবর্তন, কি থাকবে স্যার? পরিবর্তন। আর নিচে থাকবে শুধু দাম, যেটা থাকবে সেটা প্রাথমিক। একটা হলো পরিবর্তন, আরেকটা কি স্যার? প্রাথমিক। কথাটা বোঝায় বলতেছি স্যার। যেমন এই জায়গায় দেখেন স্যার, আপেক্ষিক কথাটা আমি দেখাইতেছি। আপেক্ষিক কথাটা কি স্যার? উপরে থাকবে পরিবর্তন, নিচে থাকবে হইলো গিয়া প্রাথমিক। আমি আবারও বলতেছি, আপনার মাথা ঘুরে যাবে, কিন্তু আমি সূত্র যখন বলবো তখন বুঝবেন। আপেক্ষিক, একটু ধৈর্য নিয়ে দেখেন স্যার, কনসেন্ট্রেশন হারায় না। আপেক্ষিক কথাটার কি স্যার? উপরে কি পরিবর্তন, নিচে কি শুধু দাম বা প্রাথমিক, সরি প্রাথমিক। একটু মনোযোগ হারান, একটু মনোযোগ হারান না স্যার। এখন আমি অঙ্কের ভিতরে মেন পয়েন্টে ঢুকতেছি, মনোযোগ হারান না স্যার। তো এই জায়গায় দেখেন চাহিদার আপেক্ষিক, তাহলে চাহিদার আপেক্ষিকের সূত্রটা কি হবে স্যার? চাহিদার পরিবর্তন, চাহিদার পরিবর্তন। আর নিচে থাকবে কি স্যার? প্রাথমিক চাহিদা। ওই যে বললাম স্যার, আপেক্ষিক কথাটার মানে হইল গিয়ে কি স্যার? উপরে থাকবে পরিবর্তন, নিচে থাকবে কি? প্রাথমিক। আবারও বলতেছি, আপেক্ষিক কথাটার মানে কি? উপরে থাকবে হ্যাঁ স্যার, প্রাথমিক চাহিদা মানে মূল চাহিদা। তাহলে ওই জায়গায় কি লিখবো? শুধু চাহিদা লিখবো। শুধু কি লিখবো স্যার? চাহিদা। আমার কথা বুঝছেন? আবার দামের পরিবর্তন কিভাবে স্যার? দামের আপেক্ষিক কথাটা কেমনে পাবো? দামের আপেক্ষিক সূত্রটারে ভাঙ্গালে কি হইব? উপরে কি হবে? দামের পরিবর্তন, দামের প্রাথমিক দাম বা শুধু দাম লিখি। হ্যাঁ, আচ্ছা স্যার, একটু কথা বলি তো স্যার, চাহিদার পরিবর্তনরে যদি আমি মানে চিত্র দিয়া সাজাই, মানে কি বলে, মানে চলক দিয়া সাজাই, তাহলে চাহিদার পরিবর্তনরে কি লিখবো? ডেল্টা কিউডি, তাই না স্যার? আর শুধু চাহিদার আমরা কি বলবো? শুধু কিউডি, তাই না স্যার? কথা বুঝতে পারতেছেন? গেছে কাইটা।
সাইন সাইন ওকে সাইন একটু ওয়েট করবেন কারণ লাইনটা কাইটা গেছে তো, লাইনটা আবার আনতে চেষ্টা করতেছি। একটু ওয়েট করবেন কারণ লাইনটা কেটে গেছে, লাইনটা কাইটা গেছে, লাইনটা কাইটা গেছে, একটু ওয়েট করবেন। পাইছেন স্যার? কানেক্ট হয়েছে স্যার? স্যার হয়েছেন কানেক্ট? ভাইয়া এখন তো আমি বলতেছি, এখন বুঝবেন, একটু ওয়েট করেন স্যার। আচ্ছা স্যার, চাহিদার পরিবর্তনে কি বলা যায় স্যার? সংক্ষেপে যদি চিত্রে বোঝাই, একটু দেখেন স্যার, মনোযোগ দিয়ে একটু দেখেন স্যার, এখন বুঝবেন স্যার। আপনার তাহলে সামনে কি অবস্থা হবে, যারা বুঝতে আপনার রেগুলার ক্লাস পেয়ে এখন বুঝতেছে না আর ওরা যারা নতুন আসবে তাদের কি অবস্থা হবে স্যার? একটু দেখেন, একটু দেখেন স্যার, এখন ধৈর্য নেন, একটু দেখেন, বুঝবেন। তো এই জায়গায় দেখেন চাহিদার পরিবর্তনটা সংক্ষেপে কি লেখা যায় বলেন তো? ডেল্টা কিউডি। আর আর চাহিদারে সংক্ষেপে কি লেখা যায় স্যার? শুধু কিউডি, শুধু কিউডি, শুধু কিউ, তাই না স্যার? এখন আমি যদি দামের পরিবর্তন ইংরেজিতে কি লেখা যায় বলেন তো, মানে সংক্ষেপে কি লেখা যায়? ডেল্টা পি, তাই না স্যার? এখন ডেল্টা পি দিলাম, আর শুধু দাম রেখে ইংরেজিতে কি লেখা যায় স্যার? শুধু পি, তাই না? আচ্ছা স্যার, এখন আপনি, হ্যাঁ স্যার, এখন আপনার আসল অঙ্কে আইতাছি স্যার। এখন আমি কি স্যার তাহলে এই কথাগুলা আমি ওই কথাগুলোর বদলে এভাবে লিখতে পারি না স্যার? একটু খেয়াল করেন, এটা সাইডে লিখতেছি, হ্যাঁ। ওই কথাগুলোর বদলে এভাবে লিখতে পারি না স্যার? উপরে কি ডেল্টা কিউডি আর নিচে কি শুধু কিউডি, তাই না স্যার? আর শুধু কিউ, আর এই জায়গায় কি স্যার পি এর বদলে কি লিখতে পারি? ডেল্টা পি বাই নিচে কি শুধু পি। এখন স্যার আপনাদের আসল সূত্রে আইছেন। এখন আমি ভাগটারে যদি ভাঙ্গায় ফেলি তাহলে কি এই জায়গায় থাকবে কি শুধু ডেল্টা কিউডি, তাই না? আর এই জায়গায় থাকবে কি নিচে কিউডি, ডেল্টা কিউ বাই কিউডি, তাই না স্যার? আর এই জায়গায় গুণ আকারে হয়ে যাবে, কারণ কোনো ভাগ ভাঙ্গালে এটা কি হয়ে যায় স্যার? গুণ হয়ে যায়গা, তাই না স্যার? গুণ হয়ে যায়গা, আর গুণ হলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, পি উপরে চলে যাবে, কিউ ডেল্টা পি হয়ে যাবে স্যার, নিচে এসে পড়বে, অর্থাৎ পি উপরে গেল ডেল্টা, আচ্ছা ডেল্টা পি কি হলো স্যার? নিচে চলে আসছে, তাই পাইছেন স্যার? এখন স্যার, হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা এভাবে আসছে স্যার, আপেক্ষিক কথাটা এভাবে আসছে স্যার। আপনারা ওই যে পড়ালেখা করছেন স্যার, আপনারা টুপ করে পড়ালেখা করে লেছেন, কিন্তু আপনারা নিয়ম জানেন নাই। এখন ডেল্ডারে গুলো এক সাইডে রাখেন স্যার, আমি একটু উপরে করতেছি, নিচে জায়গা নাই তো। ডেল্ডারে এক সাইডে রাখেন স্যার, ডেল্ডা এক সাইডে রাখলে কি হবে স্যার? ডেল্টা কিউডি ডেল্টা পি, আর গুণ কি স্যার? উপরে পি পি আছে, নিচে কিউডি কি কিউ। আমার কথা বুঝছেন স্যার? এখন আপনি আমার চিত্রের দিকে আসেন, ডেল্টার দিকে চায়েন না, ডেল্টা বাদ, কারণ ডেল্টা মানে পরিবর্তন বুঝে। এখন দেন পি উপরে কিউডি নিচে, চিত্রে কি পি উপরে কিউডি নিচে, মিলছে আপনার অঙ্কের লগে, আপনার সূত্রের লগে চিত্র মিলছে? কথা বুঝছেন স্যার? ওই সূত্রের লগে চিত্রের মিলানোর জন্য এই চিত্রটার এরকম এক্সপ্লেনেশন করে করছে। আর আমার মূল সূত্র হলো এটা, আমার মূল সূত্র হলো কি এটা, আমি অঙ্ক করাবো এটা দিয়া। আমার কথা বুঝছেন? আমি বুঝতেছি না, আমি পারতেছি না, আমার জীবনটা ধ্বংস করে দিছেন ভাইয়া, আমার ধৈর্য হারাইয়া যেতেছেন। এই তো এটাই হলো আসল রহস্য। একটা সূত্র এভাবে আসে, সূত্রটার এভাবে জন্ম দিতে হয়। জি স্যার, কথা বুঝছেন? সূত্রটার জন্ম এভাবে। আপনার যদি অঙ্কটা মাঝখান দিয়ে করতে দেয়, আপনি আকরে চায়া থাকবেন, আপনি বলবেন আগা মাথা কিচ্ছু বুঝি নাই আমি।
আর এই আগামাথা না বোঝার কারণ হইল কি আপনারা বিগিনিং থেকে অর্থাৎ কোনো জিনিস একবারে প্রোভাবে বোঝেন না, কোনো জিনিস একবারে কি জন্ম থেকে জানেন না, পরিচিত না। আমার কথা বুঝতে পারছেন? তো সূত্রটার জন্ম কিভাবে হয়েছে স্যার? এভাবে হয়েছে। কথা বুঝছেন? আমি এখন মজা পেয়েছেন না স্যার? কেমনে হইলো জিনিসটা, সূত্রটা এখন মজা পেয়েছেন? এখন মজা পেয়েছেন, এই তো বলতেছি। প্রথম দিকে যারা না বুঝে সেদিনকার কি শেষে এসে যখন অঙ্ক, মূল সূত্রটা হইল গিয়ে এটা যে ডেল্টা কিউডি বাই ডেল্টা পি পি বাই কিউডি, সূত্রটা মাথায় রেখেন। তাহলে এটা কি স্যার? এটা কিসের সূত্র বলেন তো? এটা মুখস্থ। এখন আমি বলি এটা শতকরাটা বলেন, এটা পারবেন না। আপনি এটা পারছেন, আমি এটা কোনটা সূত্র বলছি বলেন তো? আমি এটা সূত্র কোনটা বলছি? এই আপেক্ষিকের সূত্রটা বলছি। এই আপেক্ষিকের সূত্রটা আমরা কি অঙ্কতে লিখতে পারি, মানে অঙ্কের সূত্রটা বলছি। আমি যদি শতকরার সূত্রটা বলতে পারি ডেল্টা মানে পার্সেন্টেজ কিউডি বাই পার্সেন্টেজ পি, তখন কি করবেন? এখন আসল কথা আসি স্যার, তাহলে তখন কি করবেন স্যার? সূত্র এটা পারলাম আমরা, এই জিনিসটা আপনার দরকার স্ক্রিনশট রাখেন, মোবাইলে রাখেন, রাইখা দেন স্যার। আরেকটা সূত্র আছে, সেটা কি? শতকরার সূত্র। শতকরার সূত্র, শতকরার সূত্রটা কি? মানে পার্সেন্টেজের সূত্রটা, পার্সেন্টেজের সূত্রটা বলেন আমারে। আমি এই আপেক্ষিকের সূত্রটা এতক্ষণ আপনার বর্বর করে বুঝিলাম, এখন শতকরার সূত্রটা আপনি বুঝতে হইব। শতকরার সূত্রটা করতে হইলে স্যার আমি জানি স্যার, 7 বছর ধরে পড়াইতেছি, বুঝি পোলাবেন কেমনে খাওয়াইলে সে খাইব, প্রথম একটু ধৈর্য হারা হইলে হইব। এখন আমি যদি অঙ্কে চলে যাই তখন আপনি আরও ইন্টারেস্টেড লাগবে অঙ্কগুলা। যখন আমি এটারে বলুম যে দেখেন আপেক্ষিকে করলেও যে রেজাল্ট, শতকরায় করলেও কি হবে স্যার? সেম রেজাল্ট হবে। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? আচ্ছা আচ্ছা, তাহলে আমি সব মুছা ফেলবো, আমি মুছা জাস্ট এই সূত্রটা রাখবো। ওকে, আমি সব মুছা জাস্ট এই সূত্রটা রাখবো, অঙ্কের সূত্রটা। তারপর আমি শতকরার সূত্র মানে শতকরার সূত্রটা পড়াবো পরে, কারণ একটা অঙ্ক না করলে আপনি শতকরার সূত্র বুঝবেন না। তো এই ক্ষেত্রে স্যার আপনার মাথায় আমি যদি বলি যে আমি শতকরার সূত্র করানোর আগে আপনার এতটুকু জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি স্যার? এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে স্যার। সেটা কি স্যার? পার্সেন্টেজ ডি বাই পার্সেন্টেজ পি, ডেল্টার পরে না, ওই আপেক্ষিকের সূত্রটা আমরা পড়াই ফেলছি। আপেক্ষিকের সূত্রটা কি আমরা পড়াই ফেলছি, কারণ আপেক্ষিকের জন্ম কিভাবে হয়েছে? পরিবর্তন বাই প্রাথমিক। তো ওই জায়গায় যেটাই আপেক্ষিক কথা থাকবো সেই জায়গায় পরিবর্তন বাই কি হইব স্যার? প্রাথমিক। দেখবেন ঘুরে ফিরে এই অঙ্কে আসতেছে, ঘুরে ফিরে এই প্রসেসেই আসতেছে, আপেক্ষিকের মতন আসতেছে। কথা বুঝতে পারছেন? তো আপেক্ষিকের অঙ্কটা বোঝায় ফেলছি, এখন আমরা পার্সেন্টেজের অঙ্ক বোঝাবো, কিন্তু তার আগে আমরা অঙ্কের মানে কি, এই যে আমরা যে আপেক্ষিক করছি আপেক্ষিকের কতগুলো অঙ্ক সলভ করি, তাহলে মনে হয় আমার জিনিসটা আরও ইজি হবে। তো আমি জিনিসগুলো মুছতেছি স্যার, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে আমি পরবর্তীতে বোঝানোর টাইমে এটা সাইডে এনে রাইখা বুঝতে রাখেন। আসে কাজের কথা আসি। তো একটা অঙ্ক ধরেন এভাবে দেওয়া আছে, আমি প্রথম ইজি প্রসেসে দেখাবো, তারপর আস্তে আস্তে কঠিনে যাব। অঙ্কে মনে করেন এভাবে দেওয়া আছে পি, আরেকটা দেওয়া আছে কি কিউডি। তো পি কিউডি আমরা অঙ্কে তো জানি, আমাদের প্রিয় ক্লাসে প্রায় ধাপার ধাপ, আমি অঙ্ক দিলে ধাপার ধাপ করে দিয়া দেয়। মানে কয়েকটা বোর্ডের প্রশ্ন দিছিলাম ধাপার ধাপ অপেক্ষক, স্থিতিস্থাপকতা তো মনে হয় মানে ওর কাকা, মানে মনে হয় যে ঘরের পরিবারের লোক, যেমন করে দিয়া দিল। কিন্তু এখন স্থিতিস্থাপকতার প্রো লেভেলের অঙ্ক দিব। আমি তো ভাই কোনোদিন বোর্ড ফলো করি না, কারণ বোর্ড যেগুলো করে প্রশ্ন সেগুলো কি সব স্তরের পোলাপানি লেখা, বাচ্চাদের জন্য করে, বড়দের জন্য করে, মানে কি যারা অনেক এক্সপিরিয়েন্স তাদের জন্য করে, যারা কম বুঝে ক্লাসে খালি পাস করতে চায় তাদের জন্য করে। প্রশ্ন যদি করতে চান তাহলে কলেজগুলোর প্রশ্ন করেন, এগুলা কি হয় স্যার? হার্ড হয়, আর এগুলা করার মতো অঙ্ক হয়। তো এই জায়গায় আমি প্রথম মানে বোর্ডের অঙ্ক করাই, বোর্ডে যেভাবে করায়। তো ধরেন দাম দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে 5 টাকা, একটা দ্রব্যের দাম 5 টাকা, তখন দ্রব্যের চাহিদা হচ্ছে 10 একক। আর যখন দ্রব্যের দাম হয়ে গেছে স্যার, খেয়াল করেন 10 টাকা, তখন দ্রব্যের চাহিদা গেছে 5 একক। আপনারা বলতেছি কি স্যার? স্থিতিস্থাপকতা নির্ণয় করো। প্রশ্নে কি আসছে স্যার? স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখন স্যার একটা হইল স্থিতিস্থাপকতা নির্ণয় করো, আরেকটা হচ্ছে স্যার প্রকৃতি অনুযায়ী বৈশিষ্ট্য বর্ণনা করো। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা প্রশ্ন, দুইটা একসাথে দেওয়া থাকে, পোলাপাইন ঘাবড়ে যায় যে ভাই দুইটাই কি এক প্রশ্ন? না ভাই, দুইটা আলাদা জিনিস, দুইটা কিন্তু আলাদা জিনিস স্যার। একটা হলো স্থিতিস্থাপকতা নির্ণয়, একটা আলাদা জিনিস, আর একটা কি প্রকৃতি বা বৈশিষ্ট্য বা চরিত্র বা কি বলে স্যার মানুষের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। কথা বুঝেন নাই? একটা হলো মুরাদের মতন বৈশিষ্ট্য, আর একটা হলো আমার মতন। যাই হোক স্যার, কাজের কথায় আসি স্যার, কথা বুঝতে পারছেন? তো এই জায়গায় একটা হলো স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে, আরেকটা কি প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী স্থিতিস্থাপকতার বলতে বলে স্থিতি নিতেছে। যাই হোক স্যার, এখন আমি কাজের কথা আসি স্যার।
তো প্রশ্নের ক্ষেত্রে যদি বলে স্থিতিস্থাপকতা নির্ণয়, তাহলে সেটাই লোকে আরেকটা প্রশ্ন। আর প্রকৃতি কথাটা বা বৈশিষ্ট্য কথাটা যেই জায়গায় থাকবে সেটাই লোকে আরেক ধরনের প্রশ্ন। দুইটার মধ্যে কি কম্বিনেশন করতে যান না বা সংমিশ্রণ করতে যান না। আমি এখন পড়াইছি কি স্থিতিস্থাপকতা নির্ণয়, আর সেটাও কি অঙ্কের মাধ্যমে বা আপেক্ষিক পদ্ধতিটা করাইছি। আমি এখনো শতকরার পদ্ধতিতে যাইনি। তো আপেক্ষিক পদ্ধতিতে করতে গেলে স্যার এই যেরকম একটা সূচি দেওয়া থাকবে বা গদ্য আকারে দেওয়া থাকতে পারে যে শফিক সাহেব বাজারে গেল, বাজারে একটা দ্রব্য কিনতে চেয়েছে কিন্তু তার দ্রব্যের দাম এত, চাহিদা এত, এরকম গদ্য আকারে লেখা থাকতে পারে। এটা করাবো না, সমস্যা নাই। তো আমি আগে এরকম একটা করাই। সেটা কি স্যার খেয়াল করেন, স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য আমরা প্রথম কি লিখবো, আমরা জানি। ভাই আমি এটাই বুঝি না স্যার, আমরা জানি সারা জীবন লেখা গেলাম, কথা বুঝতে পারছেন? আমরা জানি সারাটা জীবন লেখা গেলাম, কিন্তু আমরা কি জানি সেটাই জানি না। ব্যাপারটা হলো আমরা কি জানি সেটাই জানি না। একটা মজার ঘটনা কই স্যার, আমার একটা স্যার ছিল, স্যারেরে স্যার তোর চিন্তা গেছিল আমার আশ্রম মাস্টার আছে না, আশ্রম মাস্টারে আঙ্গ মানে আমাদের যেরকম আমি স্কুলে পড়তাম, আশ্রম মাস্টার স্কুল, একটা স্যার ছিল, নাম ছিল আনোয়ার পাগলা। তো তারে যদি উই কইতো পোলা পাইন, উই উই, তাহলে স্যার চেতে যেত গা, কথা বুঝতে পারছস? তো উই উই মানে স্যার একটু মানে পাগলা কিসিমের, কথা বুঝছস? হ্যাঁ রে মানে কইতো কি উই উই, মানে উই উই কইলি লগে লগে আগুন ফায়ার, কথা বুঝতে পারছস? তো হনে পোলা পাইন একটু 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 ক্যারাঞ্চি করে তারে উই কইতো, কথা বুঝতে পারছস? তো একটা আমার একটা ভাই আছিল, ওই ভাইটা আসলে বুঝা কয় নাই। তো পরবর্তীতে ওই ভাই ক্লাসে লেখতেছে, স্যার আবার বিজ্ঞান টিচার ছিল, তো স্যারে লেখতেছে যে আমরা জানি, মানে স্যারে স্যার আমরা জানি না লিখে যদি লিখি উই নো, তাহলে কি এটা জিনিসটা খারাপ হবে? কয় কি কথা বুঝছো? তো স্যারে না বোঝে নাই, স্যারে ওই ক্লাসে বোঝে নাই। তো স্যারে অঙ্ক টঙ্ক করে গেছে গা, স্যারে একটু পাগলা গেছে মানে কইলাম না। স্যারে আবার 2টা ক্লাস পর এই জিনিসটা স্যারের মাথায় ঢুকছে। 2টা ক্লাস পর টিফিনের সময় উড়া দুরা মাই ডরে, কয় তুই আমার উই কইলি কেন? কয় স্যার আমি কোন সময় কইলাম? কয় তুই ওই সময় আমার উই কইছস, বুঝছস কথা বুঝছস? আরে ভাই কত যে যাওরা পোলা পাইন। একবার কয় কি তুই আমার জীবনে উই কবি, একটা পোলারে মারতাছে, ধাপ ধাপ করে কিলিতেছে, মনে কর মারতে মারতে গুসায় কতক্ষণ, লাইট থেকে কতক্ষণ, কামড় দিয়ে দাঁড়ায় কতক্ষণ, মানে মারতাছে। আরে স্যারে জিদ্দের চড়ি কিছু তো কইতে পারে না। কয় তুই জীবনে আমার উই কবি? কয় উই আর জীবনেও কম না, উই আর জীবনেও কম না আমি। বলে তুই আবার আমার উই কইছস, আবার গুসায় আবার কয় কি কবি তুই আমারে? কয় উই আর জীবনেও কম না, কথা বুঝতে পারছো? মানে তো আমরা জানি না, এরকম আরো মজার ঘটনা আছে। একবার উই নো, তো আবার কি হয়েছে, তো স্যারে করলাম না, তো এক স্যারে পোলাপাইন খুঁজতেছে, স্যারে এবার পিটি করাইতো, কথা বুঝছস? তো পড়ার ফাঁকে ডি করতেছি, আবার কেরা কি মনে করে আল্লাহ জানে। তো বাস্তব ঘটনা। তো আঙ্গ যেমনই ছিল বাথরুম বয়েস, মানে ডে শিফট মর্নিং শিফট, তো মানে মর্নিং শিফটে তো মেয়েরা পড়ে যেত, মানে ডে শিফটে আমরা ছিলাম। মানে আঙ্গ বাথরুমটা এমন ছিল যে বাথরুমের উপর দিয়ে ফাঁকা অংশ ছিল, কথা বুঝছস? মানে স্যারে একটা পোলা স্যারে কয়ে গেছে উই উই, স্যারে দিছে দৌড় ওর পিছে, মানে দৌড় দিয়া দৌড়াইতে 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 বাথরুমের ভিতরে ঢুকছে স্যারায়। মানে স্যারায় বাথরুমে ঢুকছে, স্যারারা কয় কি ওর নাম আসিল গিয়া পাবেল, ওর নাম আসিল পাবেল, স্যারে ডাকতো পায়েল। পায়েল দরজা খোল, কয় কি স্যার আমি দরজা খুলুম না। কয় পায়েল তোরে কইছি আমি দরজা খোল। কয় কি আমি মরে গেল দরজা খুলুম না। কয় কি তোরে কইছি না দরজা খোল, তার কয় কি না স্যার আমি খুলুম না। কয় কি তাও স্যারে ওই সাথে গান গায়, তোরে কুকুরের মতো করে সাজিয়ে স্কেল দিয়ে পেটাবো, তুই দরজা খোল। স্যার মরে গেল আমি দরজা খুললাম না। মানে স্যারে দেয় তো পুরা গরম করে লেগেছে, পোলা আবার এত খারাপ বোধ নিতে করে পানি নেয়া উপর দিয়ে উড়ে মারছে, স্যারের গায়ে পড়ছে। স্যারে জিদ্দের চুটে ওই যে আমরা ইংরেজি মুভিতে দেই না গাছের গুড়ি দেওয়া দরজা ভাঙ্গে, স্যারের পাশের ক্লাস থেকে বেঞ্চ লয়ে আইছে, বেঞ্চ দিয়ে ধাক্কা দিতেছে দরজা খোল তুই, আজকে দরজা ভাঙ্গা লাগবো। নিজের থেকে হেডমাস্টার কইতেছে স্যার কি হয়েছে? আমার বদলা দিয়ে পানি মারছে আর আমি খাইলাম। পায়েল তোর আজকে দিন শেষ। কয় কি আমি জীবনে দরজা খুলুম না স্যার। কয় পায়েল আজকে তোরে মারুম নাহলে আমি জেলে যাবো। কয় কি স্যার আমি জীবনে, কয় কি এই দিতে কত হেডমাস্টার কয় কি পায়েল তো মাইয়া গো নাম স্যার, আপনার পায়েল পায়েলকে ডাকতেছেন কেন? কয় কি পায়েল হোক আর পাবে লোক দরজা ভাঙ্গালাম, কথা বুঝছস? শেষে পরবর্তীতে হেডমাস্টার স্যার বুঝে খেলা পাঠাইছে। তো পরবর্তীতে এরপর থেকে আমরা জানি কথাটা লাগলে আর কথা মনে পড়ে। হেডমাস্টার স্যারে খুলেছে, স্যারে তো জানে মনে কর আজকে খুনি করে লেবো, আরে বুদ্ধি দিয়া পানি মারছে বুঝছস উপর দিয়া। এরকম অনেক কি কি পায়েল তুই ভালো আছা পায়েল, তোর আমি খাইলাম পায়েল, ঠিক আছে? তো যাই হোক স্যার, তো অনেক ইতিহাস মাস্টার আরে সবাই
আনোয়ার পাগলা নামে চিনে, কথা বুঝছেন। আরো অনেক অনেক মজার ঘটনা আছে, কথা বুঝছেন। আবার কি হয়েছে, যখন আমি কলেজ লাইফে পড়তাম, তো ভাই পড়ালেখা বাদ দিয়ে আমি কি কইতাছি তো তো আমি কলেজের ভিতরে আমি যখন আইতাছি, কলেজের বাসে আইতাছি, তো আমি একটু নিরীহ টাইপের ছিলাম। আমার বন্ধু বান্ধব একটু জিম টিম করতো, একটু উঁচা লম্বা ছিল, আমি দেখবেন সবচেয়ে কিউট কিউট, মানে আমার গুলুম গুলুম। তো আমগো পাশে ছিল মতিঝিল আইডিয়াল স্কুলের মেয়েরা। তো ওরা আমরা কি করতাম, আগে উঠা যেতাম, কথা বুঝছো। তো মায়েরা চিলি করতেছে, বরবর বরবর করতেছে, মানে উইটটা ওরা বরবর করতে থাকে, বকবক করতে থাকে। তো হঠাৎ কইরা তো আমি আবার কি করছি, মহিলা সিটে বৈশা পড়ছি, জায়গা পাইতাছি না। পরবর্তীতে স্যার মানে দুইটা মাইয়া মানে আমার সামনে এইসব দাঁড়ায়, এই বাজে ছেলে মহিলাদের সিটে বসে রয়েছে, মহিলাকে অধিকার ক্ষুণ্ণ করতেছে, এই সাবি চাবি করতেছে, কথা বুঝছেন। মানে আমার দুইটা বন্ধু এটা আবার দেখতেছে, যে মানে বকতেছে। মানে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ছি, সিটে বইসা, যে আমি চারিদিকে তাকাইতেছি, মানে আমার যে গাইলেইতেছে, আমি হতভম্ব হয়ে গেছি, আমি করলাম নাকি, আমি পাপটা করছি কি, আমি বুঝতেছি না। তো হঠাৎ করে স্যার পরবর্তীতে কি হইতেছে স্যার, যে আমি কি করুম বুঝতেছি না, ঠিক আছে। তো অ্যাট দ্য মোমেন্ট স্যার কি হইলো স্যার, আমার এক বন্ধু হুট করে বলতেছে যে আম্মু কে জানে আসছে, দরজাটা খোলো তো। হঠাৎ করে অ্যাট দ্য মোমেন্ট কি হইলো স্যার, যে আমি বলতেছি স্যার কি হইব বুঝতে পারতেছি না ব্যাপারটা, কথা বুঝছেন। তো অ্যাট দ্য মোমেন্ট কি হয়েছে স্যার, আমার এক বন্ধু ওই মেয়েটার কানে যায় কয় কি আপু আপনি তোরে ডিস্টার্ব করতেছেন, ও তো পাগল, ওর মাথায় সমস্যা আছে, ও যে চায়া রইছে কোন সময়টা জানি কামড় দিয়া দেয়, আর ও তো কামড়ের লিগা চায়া রইছে আপনার দিকে। আর ওর জায়গায় এই যে তো লেখে আছে মহিলা শিশু প্রতিবন্ধী, ও তো প্রতিবন্ধী, ও যে কোনো মধ্যে কামড় দিলে কিন্তু আমরা কিন্তু দায়বদ্ধ নিব না, কানে কানে কথা কইছে, বুঝছেন। আমি যে বেড়ে চায়া রইছে, ও ভাবতেছে যে মনে হয় সত্যি ব্যাপারটা এরকমই, যে আমি পাগল মনে হয় চায়া রইছে এই কারণে। পরে আমি না মানে ভুল বুঝা উঠতে লিছি সিটের থেকে, পরে মহিলাটা মনে করছে আমি ওরা কামড় দিতে উঠছি। তো মহিলাটা কয় কি, মানে মেয়ে দুটা কয় কি, থাক ভাইয়া আপনার উঠা লাগবে না, আপনি বসেন, আমি তো আপনারে বলি নাই, আমি অন্য জন্যে বলছি। তো না ভাইয়া আমি তো আপনারে বলি নাই, আপনি ওঠার কষ্ট করার কি দরকার, আপনি বসেন। আমি আবার করলাম হঠাৎ আমার কথা বুঝছেন, আমি কই কি হঠাৎ করে এত ভালো ব্যবহার, এতক্ষণ গালাগালি করলো, পরবর্তীতে বাসা থেকে নামার পর বুঝলাম যে ওরা আমারে মানে পাগল সাজাইছে। পরবর্তীতে বুঝলাম যে এরকম বন্ধু বান্ধব থাকাচ্ছে দু একটা শত্রু পালা ভালো, যে বুঝেন নাই, মানে বুঝছেন। আবার এমন হয়তো উপকার বাদও আরো মজার ঘটনা, আরো কি হয়েছে জানো, মানে আমি যে সঙ্গে বাসের থেকে নামতাম, আমার মানে ছোটবেলা থেকে এমন, যেমন মা বাবা আগে দিয়েই তো বাসের থেকে নামতাম, আমার বন্ধু মনে কর জোরে একটা থাপড় দিত গেটের মধ্যে, আর কইতো মামা মহিলা আছে। পরবর্তীতে কই মহিলা মানুষ দেখতে পারো, যে আমি নামতাম, এই যে আমার ছোট মহিলা, দাঁড়িয়ালা মহিলা, দেখছেন তো। আমি মানে কামতে না পারি, হাসতে অক জ্বালায়, কথা বুঝছস। মানে অনেক বড় বড় ইতিহাস আছে এরকম, কথা বুঝছস, যে তুই হাসবি না কানবি, তুই কনফিউজ হয়ে যাবি। আমার বন্ধু বান্ধবের পালা এরকম, আরও এরকম অনেক ঘটনা আছে। আমার কলেজ লাইফটা আমার 200% অ্যাটেন্ডেন্স আসলে, আমার সার্টিফিকেটও আছে, আমি খালি মজার লিগা যেতাম, কথা বুঝছস। মানে এরকম অনেক ঘটনা আছে রে ভাই। হ্যাঁ, তো যাই হোক স্যার, আরেকবার কি হয়েছে, হ্যাঁ ভাই, তো আরেকবার এরকম অনেক ঘটনা আছে, পরে এক সময় বলুম নে। তো এই অঙ্কটা করার জন্য আমরা জানি এ কথা কইছি স্যার, আপনারা আবার করে নেন, উইনো তুই কই লেখা। আচ্ছা যাই হোক স্যার, তো আমরা জানি এটা আমি কইলে চেতুম না স্যার, আমার আনোয়ার পাগলা স্যার থাকলে কোবাই দিত। তো যাই হোক স্যার, উনি অনেক বয়স হয়ে গেছে, কিন্তু অনেক পোলাবাইন কোবায়। এমন হয়েছে স্যার, পরীক্ষার হলে আমার বন্ধু আছিল জাহাঙ্গীর, কথা বুঝছো, ওর পোলাটা ছিল কালা, অনেক মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতাম, ও বেশি কালা না অন্ধকার বেশি কালা, ঠিক আছে, মানে এত কালা। তো কি জাহাঙ্গীর তোরে কিন্তু আমি শেষ ওয়ার্নিং দিছি, তুই ওর খাতা দেখবি না। পরবর্তীতে কতক্ষণ পর যখন আবার খাতা দেখছে, খাতাটা নিয়ে এবার হাত দিয়ে কতক্ষণ চিপা মুয়া বানায় আর পরীক্ষার খাতা, বুঝছিস, পরীক্ষার হলে কয় স্যার আপনি কি করতেছেন, তুই চাকাইছিস কেন। পরে খাতাটা কতক্ষণ কামড়াইছে, মুখে ঢুকে কতক্ষণ চাবাইয়া ফ্যান আছে না, ফ্যানের উপর রাইখা
কয় কি ফ্যান সারুম, যার কাছে খাতা যাবো খাতা হ্যার, কয় কি স্যার আমি ফেল করুম, ও তুই কর ফেল, তুই কর ফেল, তুই করবি ফেল। আরে ভাই পাগল, আরে ভাই মানে যারা আমার ভিডিওগুলো দেখবো মাস্টার মাস্টার হ্যাঁ কইতে পারবো যে আসলে ঘটনাগুলো বাস্তব। বিশ্বাস কর খাতাটারে মুয়া বানিয়েছে, মুয়া বানিয়ে কত দুটা তিনটা কামড় দিছে, কামড় দিয়া পাংখার উপর রাইখা কয় কি ফ্যান সারুম, খাতা যার উপর যা পড়বো খাতা হ্যাঁ, তুই কর ফেল, ফেল কর তুই। আরে ভাই কি যে একটা অবস্থা, ওই মার সিট নিয়ে টানাটানি করতো, দিবি না তুই দিবি না, ছিড়ালাম ঠিকই ছিড়ালাই তো। আরে ভাই কি যে একটা জিনিসটা ছিল, এমন হয়েছে স্যার মানে আনোয়ার পাগলা। তো এমন হয়েছে স্যার যায়া ক্লাসের ভিতরে তুই পারবি না কেন, যা ঘুষি শুরু, পোলা পাইন টিচাররা মারে, ব্যাট দিয়া মারে, হ্যাঁ ঘুষি দেয়, লাঠি দেয়, মনে কর ওই যে রনির মতন মনে কর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন খেলতেছে, জনসিনা ধাপ, মানে এমন একটা অবস্থা। যাই হোক স্যার আমরা মিস করি, অনেক শ্রদ্ধার সাথে অনেক মিস করি আসলে ওই দিনগুলা। আচ্ছা কথা বুঝছেন স্যার, এরকম ইতিহাস আরো বহুত আছে বুঝছেন, তো আরো এরকম বহুত ইতিহাস আছে স্যার। তো আরেকটা স্যার পরে বলুন না এক সময় ইনশাল্লাহ। তো পড়ার ক্ষেত্রে আসি স্যার। তো এই জায়গায় এই জায়গায় দেখেন আমরা জানি কি এলাস্টিসিটির সূত্রটা লিখবো ইপি ইকুয়াল টু কি ডেল্টা কিউডি বাই ডেল্টা পি, তাই তো, আর লিখে পি বাই কিউডি। আচ্ছা কিউডি না লেখে শুধু কিউ লিখি স্যার, কিউডি লেখা অনেকে কিউ লেখে, একই কথা স্যার। এখন আমরা এই জায়গায় লিখবো স্যার দেওয়া আছে কি স্যার, আমরা এখন কি বাই করবো ডেল্টা পি। ডেল্টা পি কেমনে বাই করে স্যার, P2 বিয়োগ P1, তাই তো। আচ্ছা P2 কত এই জায়গায়, ওই যে আবারও বলি P10। আর আরেকটা স্যার সব জায়গায় আমি এটা বুঝি না স্যার, অনেকে পারে কেন আপনারা ডাইরেক্ট সূচিটা করেন না, সূচি করে তারপর যা করার করবেন। আমি যেই কয়বার দেখলাম পোলাবেন মুখস্থ করতে চাই, মুখস্থ করলে ভুলে আছে বোগা, ঠিক আছে। P2 কত স্যার 10, P1 কত স্যার 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় স্যার 5, কথা বুঝছেন। আর ডেল্টা কিউডি কত হবে স্যার, Q2 বিয়োগ Q1, তাই তো। Q2 কত স্যার, Q2 হচ্ছে হইল গিয়া Q2 আর হইল Q1। আচ্ছা 5 বিয়োগ কত হয় স্যার 10, তাহলে কি হয় স্যার -5, তাই তো। আর শুধু P কত স্যার, শুধু P মানে হইল গিয়ে P1 যেটা থাকে, কথা বুঝছেন। শুধু P কত 5, আর শুধু Q মানে কি স্যার Q1 যেটা থাকে, তাহলে শুধু Q মানে কত স্যার, আমার কথা বুঝছেন স্যার। এখন মান যদি বসায় দেই, খেয়াল করবেন, মান যদি বসায় দেই, মান বসায় দিলে কি হবে, ডেল্টা কিউডি হবে কত -5, আর এই জায়গায় কত স্যার -5, আর এই জায়গায় কত শুধু 5, তাই তো। আর গুণ কত পি এর মান কত স্যার, পি এর মান পেয়েছে 5, আর নিচে কত কিউ এর মান পেয়েছে কত 10। এখন স্যার পোলাপাইন যেই জিনিসটা করে, যেই ভুলটা বারবার পোলাপাইন করে, সেই জিনিসটা আমি আবার বলতেছি, অনেকে কাটাকাটি করতে পারে না স্যার, অনেকে গুণ করতে পারে না, তাদের জন্য বলতেছি। যারা কাটাকাটি করতে পারেন না বা গুণ করতে পারেন না, তারা এভাবে করে ফেলেন যে উপরের দুইটা গুণ করেন একসাথে আর নিচের দুইটা গুণ করেন একসাথে, যেটা বাইরেব সেটা গুণ করে উপরে লেখেন, তারপর ভাগ করে ফেলেন। কেমনে স্যার, 5 গুণ করলে কি হইব স্যার, 5 গুণ করলে কি হবে 25, এদিকে -25, তাই তো। আর 5 আর 10 গুণ করলে কি হইব স্যার, 5 আর 10 গুণ করলে কি হবে স্যার 50। তাহলে এখন এই জায়গায় আবার একটা পোলাপাইন ভুল করে, সেটা কি জানেন, 50 ভাগ 25 দেয়। এই জিনিসটা করবেন না, যেটা উপরে থাকে সেটা আগে লিখবেন, তাহলে -25, 25 -25, তারপর কি ভাগ চিহ্ন দিবেন, তারপর 50 দিবেন। পোলাপাইন এই ভুলটা করে 50 ভাগ 25 দেওয়া, তো এই জিনিসটা করেন না স্যার। তাহলে ভাগ করলে কত হয়, কেউ একটু আমাকে বলবেন কত হয় স্যার, -0.5। এখন আমার এই রেজাল্টটা কি হয়েছে -0.5 না স্যার। একটা জিনিস মাথায় রাখবেন স্যার, স্থিতিস্থাপকতা যেহেতু মাত্রা করতেছি, মাত্রা মানে কি কোনো কিছুর ব্যবধানের মাত্রা, মাত্রা মানে কি পরিবর্তনের হার বোঝায়। তো এই জায়গায় মাত্রার ক্ষেত্রে স্যার ঋণাত্মক মানটা ধরা হয় না, অর্থাৎ স্থিতিস্থাপকতায় ঋণাত্মক মান বাদ দিতে হয়, এটা বলে অবজ্ঞা করে পাই, অবজ্ঞা বা বাদ দিয়ে পাই, কথা বুঝছেন। অবজ্ঞা মাইনাস বা ঋণাত্মক মান অবজ্ঞা করে পাই, ঋণাত্মক যেহেতু লিখতে পারতেছেন তাই মাইনাস লিখলাম, মাইনাস অবজ্ঞা করে কি বসা, তাহলে রেজাল্ট আসে 0.5। আমার কথা বুঝতে পারছেন, শুধু 0.5। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস জিনিসটা ধরা হয় না, অর্থাৎ ঋণাত্মক মান অবজ্ঞা করা হয়। আমি কি বোঝাতে পারছি স্যার, ডান স্যার। আচ্ছা ডান, তাহলে এটা হইল গিয়ে কি স্যার, আমাদের স্থিতিস্থাপকতা আমরা কি করছি স্যার, আমরা বের করছি হইল গিয়ে অঙ্কের মাধ্যমে, অর্থাৎ কি সূত্রের মাধ্যমে। কিন্তু এই জিনিসটা যদি আমরা শতকরায় বের করতে চাইতাম স্যার,
এখন এটাই করতেছি স্যার, স্থিতিস্থাপকতা নির্ণয় করতেছি, একই জিনিস, সবই একই, কিন্তু আমরা বের করবো কি স্যার, শতকরায়। তো শতকরায় করার জন্য আমি আজকে শতকরায় করে অঙ্কটা শেষ করব, বা আমি আজকের ম্যাথ শেষ করব। আমি প্রথম সূত্রটা কমপ্লিট বুঝেছি, দ্বিতীয় ক্লাসে আমি ইনশাল্লাহ কিছু বোর্ড করাবো স্যার। বোর্ড না করলে স্থিতিস্থাপকতা ক্লিয়ার হবে না স্যার। পরবর্তীতে আমি প্রকৃতি নিয়ে আলোচনা করবো। আজকে আমি শুধু স্থিতিস্থাপকতা নির্ণয়ের দুইটা পদ্ধতি দেখাবো, একটা শতকরা, আরেকটা কি স্যার, সাধারণ। দেখবেন রেজাল্ট একই হবে, অঙ্কে করলেও রেজাল্ট 0.5 হবে, এটা দিয়ে করলে আবার দেখবেন শতকরায় করলেও কি স্যার 0.5ই হবে। আমার কথা বুঝতে পারছেন স্যার? তো আমি এটা মুসলাম স্যার, একটু এটা মুসলাম, হ্যাঁ, এটা যারা যারা করছেন তাহলে মুসলাম, হ্যাঁ। তাহলে অঙ্কের ক্ষেত্রে এটা করলাম, আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করতেছি, একটু খেয়াল করেন স্যার, স্থিতিস্থাপকতা নির্ণয় করতেছি, দাঁড়ান দেখি। আচ্ছা স্যার, আচ্ছা একটু খেয়াল করেন স্যার, তো ইপির সূত্রটা আমরা অঙ্কে করছি তাই না, এখন আমরা শতকরায় করব। শতকরায় কি স্যার, খেয়াল করেন তো উপরে কি লিখছিলাম স্যার, মনে আছে, পার্সেন্ট কিউডি তাই না স্যার, আর নিচে কি স্যার, পার্সেন্ট পি, এরকম ছিল না স্যার? হ্যাঁ স্যার, তো পার্সেন্ট কিউডি বা পার্সেন্ট পি, আমার কথা বুঝতেছেন স্যার? আচ্ছা, পার্সেন্ট কিউডি কেমনে বের করবেন স্যার, পার্সেন্ট কিউডি কেমনে বের করবেন স্যার? আমরা ছোটবেলায় শতকরার অঙ্ক করছিলাম, ঠিক আছে, কেমনে করছিলাম স্যার, ঐকিক নিয়মে। এখন দেখেন আমি পার্সেন্ট পি বের করতেছি, পার্সেন্ট পি কেমনে বের করবেন স্যার? দেখেন আমি পার্সেন্ট পি বের করতেছি, আমরা এই জায়গায় কি বের করতেছি স্যার, পরিবর্তন। তাহলে আমরা কি লিখি স্যার, একটু খেয়াল করেন, শতকরায় কিভাবে লিখবো, 5 টাকায় পরিবর্তন হয় কত, 5 টাকায় পরিবর্তন হয় কত, পরিবর্তন কত হয়েছে বলেন তো, 5 টাকায় 5 থেকে 10 কতটুকু পরিবর্তন হয়েছে, 10 টাকা হয়েছে, মাঝখানে 5 টাকা পরিবর্তন হয়েছে, 5 টাকা। কেন স্যার, ওই যে বললাম স্যার 5 টাকার মধ্যে পরিবর্তন হার কত, ওই একই তো স্যার, কারণ 5 থেকে 10 হয়েছে, ব্যবধান কত মাঝখানের 5। তাহলে 1 টাকায় পরিবর্তন হয় কত, 1 টাকায় পরিবর্তন কত, উপরে 5 নিচে কত স্যার 1, কথা বুঝেন নাই? তাহলে কি হবে স্যার, এত টাকা। আমি কি বুঝাইতে পারতেছি? নিচে 1 হবে কেন, উপরে 5 নিচে 5, উপরে 5 নিচে 5, আবারও বলতেছি উপরে 5 নিচে কি 5, যেটা থাকবে মানে এই যে 5 টাকারে কি এই 5 দিয়ে ভাগ করব। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? তাহলে 100 টাকায় পরিবর্তন হয় কত, আচ্ছা বোঝেন নাই স্যার? তাহলে আমি একটু একটা মান ধরি, যেটা ধরলে ভালো হয়, এটা মুসলাম, হ্যাঁ, মানটা যাতে ইজিলি বোঝেন। ধরেন 5 ছিল, 5 থেকে 8 হয়েছে, এখন বুঝবেন 5 টাকায় পরিবর্তন হয় কত বলেন তো, 5 টাকায় পরিবর্তন হয় কত বলেন তো, এই জায়গায় 5 থেকে 8 হয়েছে, কত হয়েছে, 3 পরিবর্তন। এখন বুঝবেন স্যার, 5 টাকা পরিবর্তন হয় 3 টাকা, তাহলে 1 টাকায় পরিবর্তন হয় কত, উপরে 3 নিচে 5, এখন বুঝছেন? 3/1 হবে না স্যার, 3/5, এই 5 3 ভাগ করতে হবে স্যার, 1 দিয়ে কোনোদিন ভাগ হয় স্যার? 1 বললে তখন আমরা এভাবে করি স্যার, 3 5 দিয়ে ভাগ করব। আমার কথা বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে 100 টাকায় পরিবর্তন হয় কত, তাহলে 100 টাকায় শতকরা করতে গেলে কি হবে স্যার, 3 হ্যাঁ 3 গুণ 100 ভাগ 5। এখন স্যার একটু খেয়াল করেন স্যার, আমি এই জিনিসটারে আপনারা কি প্রত্যেকবার এমনি অঙ্ক করে নেবেন? যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে এভাবে অঙ্ক করে নেন, সমস্যা নাই, রেজাল্ট পার্সেন্টেজে বেরোবে, অর্থাৎ পি পার্সেন্টেজে বেরোবে। কিন্তু এই জিনিসটা থেকে দেখেন একটা সূত্র বানান যায়, পার্সেন্ট কিউডিরও সূত্র বানান যায়, পার্সেন্ট পিএরও সূত্র বানান যায়। যেমন আমি দেখি স্যার, একটু খেয়াল করেন স্যার, 3/5 তাই না স্যার? আমার কথা বুঝেন স্যার, 3/5। আচ্ছা 3টা পাইছেন কেমনে বলেন তো, বলতে পারবেন কেউ? 3টা পাইছেন কিভাবে? পরিবর্তন কি স্যার, তাহলে ডেল্টা পি, 3টা পাইছি কিভাবে, ডেল্টা পি এর মাধ্যমে। দেখেন স্যার, পি যদি ডেল্টা করি, দেখেন স্যার পি যদি ডেল্টা করি, তাহলে P2 বিয়োগ P1 তাই না, P2 কত ছিল স্যার, P2 ছিল 8, আর P1 কত স্যার 5, ব্যবধান কত স্যার 3। দেখছেন স্যার, এই 3-এর বদলে কি লেখা যাবে, তাহলে ডেল্টা পি লেখা যায়, তাই না স্যার? আমার কথা বুঝছেন স্যার? পি এর বদলে কি, মানে এই 3-এর বদলে কি লেখা যায়, ডেল্টা পি লেখা যায়। আমার কথা বুঝছেন স্যার? আচ্ছা, আর এই জায়গায় শুধু 5টা কোন জায়গায় আছে বলেন তো, এই শুধু 5টা কোন জায়গায় আছে, P1-এ বা পিতে আছে, যেটা আমরা শুধু পি বলি, খেয়াল করেন, বা P1 একই কথা স্যার। অর্থাৎ কি স্যার, একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় ডেল্টা P/P, মানে কোনো কিছুর যদি শতকরা বের করতে চান তাহলে সূত্রটা এমন হবে ডেল্টা P/P, ওই যে আপেক্ষিকের মতন, মনে আছে? আপেক্ষিক আমরা কি করি, উপরে লিখি পরিবর্তন, নিচে কি শুধু কি প্রাথমিক। কথা বুঝতে পারছেন স্যার? আমরা স্যার মনে আছে স্যার, আমরা লিখছিলাম স্যার আপেক্ষিকের সূত্রটা কি লিখছিলাম, ডেল্টা P/P। দেখেন এই জায়গায় দেখেন আপনি, তাহলে এই জায়গায় দেখেন স্যার, এই জিনিসটার বদলে, অর্থাৎ কি 3/5-এর বদলে এভাবে লিখতে পারেন, ডেল্টা P/P গুণ 100, গুণ কি স্যার 100, ঘুরে ফিরে একই হবে স্যার।
3 কি স্যার ডেল্টা পি, আর শুধু 5 কি স্যার শুধু পি, তাহলে ডেল্টা পি বাই পি গুণ 100। অর্থাৎ শতকরায় বের করতে চাইলে কোনো কিছু শতকরায় বের করতে চাইলে তাহলে এই সূত্রটা কাজে লাগাইতে পারেন, ডেল্টা পি বাই পি গুণ কি 100। আমার কথা বুঝছেন? আবার যদি কিউটি শতকরায় বের করতে চান তাহলে ডেল্টা কিউ বাই কিউ গুণ কি স্যার 100। আমার কথা বুঝতে পারছেন স্যার? তাহলে শতকরার সূত্রটা এভাবে করা যায় স্যার। শতকরার সূত্র কিভাবে লেখা যায় আমি একটু লেখা দিই। তাহলে শতকরায় যে সূত্রই লিখতে বলবো, শতকরায় লিখতে বললে ওইটা ডেল্টা, নিচে থাকবে কি প্রাথমিক, অর্থাৎ কি ডেল্টা মানে পরিবর্তন। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ যদি শতকরা পার্সেন্ট থাকে বা পার্সেন্ট পি থাকে, তাহলে ডেল্টা পি, নিচে কি শুধু পি। আবার যদি পার্সেন্ট কিউডি লিখতে বলে তাহলে সূত্র কি হবে স্যার, ডেল্টা কিউ, নিচে কি শুধু কিউ। আমার কথা বুঝতে পারছেন? ওই যে স্যার উপরে আমরা আপেক্ষিক কথাটা লিখছিলাম না, ওই জিনিসটা এই জায়গায় দেখেন ঘুরে আসতেছে। তাহলে আমি মান বসাই দিই স্যার, পার্সেন্টের পি এর ভিতরে দেখেন মান বসাই, যদি আমি একটু দেখাই, একটু কইরা দেখাই, ঘুরে ফিরে একই হবে স্যার। তাহলে আমরা কি পার্সেন্ট কিউডি কি পাই, উপরে কি ডেল্টা কিউ, নিচে কিউ গুণ 100। আর ডেল্টা পার্সেন্ট পি এর মান কি হবে স্যার, পি বাই ডেল্টা পি গুণ 100। কেউ যদি না বুঝেন, আরেকজন মেয়ে আছে, না বুঝলে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিব। আমার কথা বুঝছেন স্যার? মানে পার্সেন্ট কিউডির বদলে এটা লেখা যায়, পার্সেন্ট পি এর বদলে এটা লেখা যায়, এটাই লেখা যায়। বুঝতে পারছেন স্যার? আমার কথা বুঝতে পারছেন? এই যে আচ্ছা, এখন আমরা একটু মান বসান স্যার, মান বসাইলেই হয়ে যাবে অঙ্কটা। মানটা কি হবে স্যার একটু খেয়াল করেন। তাহলে আমরা ওই জায়গায় তো কইরা ফেলছিলাম স্যার। দেখেন স্যার, যদি আমরা পি এর মান বসাই স্যার, একটু খেয়াল করেন, ডেল্টা পি এর মান কত বলেন তো আমারে, উপরে ডেল্টা কিউ এর মান কত এটা বলেন। ডেল্টা কিউ এর মান কত, মাঝখানে 10 থেকে 5 ব্যবধান কত 5, আর শুধু কিউ কত স্যার, শুধু কিউ হইল গিয়ে 10, তাই না, গুণ কত 100। আর ডেল্টা পি এর মান কত স্যার, ডেল্টা পি এর মান হচ্ছে ওই যে মান চেঞ্জ করছিলাম। এখন স্যার ওই যে মান চেঞ্জ করছিলাম না স্যার, আবার বলি স্যার, মান চেঞ্জ করছিলাম না স্যার, এখন একটু মানটা ঘুরে দিই, আগের মতন ঘুরে দিই স্যার, না হলে অঙ্কটা মিলবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে শুধু উপরে কি স্যার, ডেল্টা পি মানে কি 5 না 10, সরি 10। আচ্ছা, এখন ওই যে মান চেঞ্জ করছিলাম, ওই যে 5 থেকে 10, তাহলে ব্যবধান কত হইব স্যার, 5 থেকে 10 বিয়োগ দিলে কত হয়, 10 থেকে 5 ব্যবধান 5। এখন স্যার ঘুরে ফিরে কি হইব স্যার, একটু খেয়াল করেন স্যার, মনোযোগ দেন স্যার। রেজাল্টটা কিন্তু মাইনাসে আসুক প্লাসে আসুক আপনার দেখার বিষয় না। আমরা সবসময় কি নেই স্যার, আমরা প্লাস ফিগারটা নেই, মাইনাস ফিগারটা নেই না। আমার কথা বুঝছেন? নিচে নিচে কত স্যার 5 গুণ কত স্যার 100। আমার কথা বুঝছেন? আচ্ছা স্যার, এখন মানটা কি আসে স্যার একটু দেখি আমরা, মানটা কি আসে বলেন। তাহলে 5 এর 10 দিয়ে ভাগ করলে কি হয়, একটু ভাই করে বলেন আমারে। আবারও বলতেছি, অঙ্কটা কিন্তু এইটুক। উপরে কত হয় স্যার, উপরে 50, নিচে কত স্যার, নিচেও কি 5 এর 5 দিয়ে ভাগ করলে 1, 5 এর 5 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। আর 1 দিয়ে 100 দিলে কত হয়, গুণ করলে কত হয় স্যার 100। তাহলে আবার 50 100 দিয়ে ভাগ করলে কত হয়, 50 দিয়ে 100 এর ভাগ করলে কত হয় 0.5। রেজাল্ট মিলছে স্যার? আপেক্ষিকও দেখছেন, উত্তরে দেখছিলেন, আপেক্ষিকও আমাদের 0.5 বেরিয়েছিল, শতাংশিকও কত বেরিয়েছে 0.5 বেরিয়েছে। আমার কথা বুঝছেন স্যার? অনেক সময় আপনার এই জিনিসটা বের করতে হয় না, অর্থাৎ এই শতকরা মতকরা দেওয়া থাকে না, ডাইরেক্ট আপনার দেওয়া থাকে চাহিদার পরিবর্তন হার 10%, এভাবে দেওয়া থাকে। তাহলে আপনারা কষ্ট করে বের করতে হবে না, ডাইরেক্ট উপরে 10% লিখবেন, নিচে লেখা 50%। যদি দেওয়া না থাকে তাহলে এভাবে শতকরা করে বের করে নিতে হবে। শতকরার সূত্র দুইটা আমি এই জায়গায় লেখা দিই সুন্দর করে, সেটা হচ্ছে কি, ওই জায়গায় শতকরার সূত্র কি ছিল খেয়াল করেন তো। এই জায়গায় শতকরার সূত্র কি স্যার, আমি যদি এই জায়গায় লেখা দিতেছি, ইপি শতকরার সূত্র কি, কিউ বাই পার্সেন্ট পি, তাই না স্যার? আবারও বলতেছি স্যার, তো এই জায়গায় পার্সেন্টের সূত্র কি স্যার, ডেল্টা কিউ বাই নিচে কিউ। এই যে দেখেন, দেখতেছেন? আচ্ছা, মার্কার চেঞ্জ করতেছি স্যার, একটু আমি বোল্ড করে লেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এই জায়গায় মুসলাম স্যার, মার্কার অনেকে দেখতেছে না স্যার, একটু বোল্ড করার কারণে এটা লিখতেছি। তাহলে আমার স্থিতিস্থাপকতা একটা হইল গিয়া স্যার শতকরার সূত্র, অঙ্কে যেটা ছিল আমি এখন মুছতেছি, হ্যাঁ আগের জিনিসগুলো মুছতেছি। অঙ্ক তো এতটুকু করছেন, আমি এখন দুইটা সূত্র এই জায়গায় লিখতেছি, হ্যাঁ আমি এইগুলো মুছলাম জ্ঞানজাম শেষ করার জন্য। তাহলে আমরা এত শেষে সব অঙ্ক করার পর দুইটা সূত্রে উপনীত হইলাম বা দুইটা সূত্রতে দাঁড়াইলাম। একটা সূত্র লেগে অঙ্কের সূত্র, আর একটা লেগে পার্সেন্টের সূত্র। অঙ্ক স্থিতিস্থাপকতার সূত্র কি স্যার, ডেল্টা কিউডি বাই ডেল্টা পি গুণ পি বাই কিউডি, তাই না? আর শতকরার সূত্র কি দাঁড়িয়েছে, আমরা স্থিতিস্থাপকতা পার্সেন্টে যদি বের করতে চাই তাহলে উপরে কি হবে, পার্সেন্ট
শুধু কিউ লেখেন, সমান লেখেন, সমস্যা নাই, শুধু কিউ লিখলেও সমস্যা নাই। কিউডি দিয়ে বলতে বোঝে কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর পার্সেন্ট কি স্যার? পি। এখন পার্সেন্ট কিউডি মানে কি স্যার? আমি একটু এরও ডিটেলসে লেখা দিই। উপরে কি স্যার? ডেল্টা কিউ বাই নিচে কি কিউ গুণ 100, কারণ 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে ওইটা শতকরা হয়। আর পি এর সূত্রটা কি স্যার? ডেল্টা পি বাই পি গুণ কি স্যার? 100। না বুঝলে বলেন স্যার। এই দুইটা সূত্রে আজকে আমরা মুখস্থ করাইলাম, এবং এই যত আজেরে পেঁচাল পারলাম এই দুইটা সূত্র দিয়া। আমার কথা বুঝছেন? যত আজেরে পেঁচাল পারলাম এই দুইটা সূত্রের কারণে। জানি না কতটুকু মজা লাগছে, কিন্তু স্যার আমি সারা জীবন এই কথাটা বলি স্যার, মাথায় রাখবেন জ্ঞানের সাগরটা কিন্তু তেতা। কারণ হইল গিয়া যেটার জিনিসটার যত সুন্দর, ফলটা যত সুন্দর, সেটার গাছটা কি হয় তত তত মানে কি হয়, তিতো হয়। যেমন স্যার নিম কিন্তু শরীরের লেগে অনেক ভালো, কিন্তু নিম কি আমাদের স্বাদে তিতা হয়। ঠিক তেমনি পড়ালেখার যখন জ্ঞান অর্জন করবেন তখন মজা লাগবে, কিন্তু এর আগের স্তরগুলা, যেমন আমি এই যে সূত্র বুঝাইলাম, অঙ্ক বুঝাইলাম, আপনার কাছে অনেক সময় কি মনে হইতেছে যে ভাই বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না, কিন্তু শেষে যায় ওই যে মুভির মতন, শাহরুখ খানের মুভির মতো, মানে আনমেজাব কই মানে হ্যাপি নেই হতা, দ্যাটস কল মানে দ্যাট ইজ কল মানে ওই একটা ইংরেজি লোকে আছে, আবি বি পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত, সামথিং ইজ লাইক দ্যাট। কথা বুঝতে পারছেন? এখনও যদি আপনি মজা না পান, অঙ্কের শেষে যা যদি আপনি মজা না পান, তাহলে আমি শেষে এতটুকুই কমু, আবিবি অঙ্ক বাকি হ্যাঁ মেরে দোস্ত। তো আমরা যেহেতু এই জায়গায় মজা পেয়ে গেছি গা, পূর্ণ পরিতৃপ্তি পেয়ে গেছি গা, তার মানে আমাদের অঙ্কটা আজকে এতটুকুই ক্লাস ছিল। আমার কথা বুঝছেন? আমার একটা বন্ধু আছিল উপজাতি, একটা গল্প বলি, মজার ফানি গল্প। তো আইসিটির ভিতরে মানে আইসিটি পরীক্ষা, আমি অনেক আইসিটি পরীক্ষার ভিতরে কেমন হইতো, পরীক্ষার ভিতরে এমন হইতো যে আমার এক বন্ধু ছিল নাম আলিফ। আলিফ পুরা বছর বেড়া পড়তো না, ঠিক আছে? তো ও কইতো যে আলামিন আমি পিছে তাকাইলে অন্তত অবজেক্টিভের সময় দেখাবি আমারে, ঠিক আছে ভাই, কসম তুই দেখাবি, না দেখাইলে আমি ফেল করুম, ঠিক আছে? তো আমাদের সময় মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে উপজাতি ছিল, মানে কথা বাংলা স্পষ্ট কইতে পারতো না, কারণ ওদের আঞ্চলিক ভাষা আছে আলাদা, ঠিক আছে? তো আমার কথা শুনতেছেন? তো তো আমার বন্ধু আমার পুরো রাস্তাঘাট আমার বুঝাইতো, ঠিক আছে? তো ব্যাপারটাই তো এরকম যে আলিফ পড়বি না 1 বছর আগে, আরে বেটা 1 বছর আছে পড়ে শেষ করতে পারুম। পরবর্তীতে 1 মাস আগে আলিফ পরীক্ষাটা কিন্তু 1 মাস বাকি, 1 মাস এর কোনো ব্যাপারই না, একবারে 1 মাসে 2 দিনে বইয়া শেষ করে দিন। কথা বুঝছো? এর কোনো ব্যাপার তুরিতে। তারপরে 1 সপ্তাহ আগে আলিফ, 1 সপ্তাহ বাকি, পরীক্ষা শুরু। পৃথিবী 1 সপ্তাহে 7 বার গুণা দিয়া দেয়, আর আমি একটা বই শেষ করতে পারবো না, এটা কথা বলি। পরবর্তীতে পরীক্ষার আগের রাইতে আলিফ আর কল ধরে না, কিরে আলিফে কই গেল, কল আর ধরে না। তো পরীক্ষার সকালবেলা কিরে আলিফ মানে পরীক্ষার 1 ঘন্টা আগে, আলামিন আমার একটু বাইরেতে দেরি হইব, কেন? পড়তাছি, জ্বালাইস না। তো যাই হোক স্যার, তো খুবই গভীরভাবে লেট করে আইতো, সবসময় পরীক্ষার সময় লেট, মানে বাসে যেতাম। তো পরীক্ষার আগে মানে অনেক বুঝ দিত, আলামিন দেখ বন্ধুত্ব এমন বড় একটা জিনিস, যদি পরীক্ষা না দেয় তাহলে কিন্তু এটা বন্ধুত্বের পরিচয় না। আমরা কি আসছিলাম হন, মানে আমার ইন্সপিরেশন দিতেছে, মানে না আমার ইন্সপিরেশন দিতেছে, আমরা কি আসছিলাম ছোটবেলায় হন, গাঙ্গে বন্ধুরে কান্দে করে নিয়ে, মানে এমন একটা ইন্সপিরেশন যে বন্ধুরে কান্দে করে নিয়ে স্কুলে লয়ে যেতাম, নিজেও পড়তাম, বন্ধুরে পড়াইতাম, আবার স্কুল থেকে বাসায় লয়ে যেতাম, মানে এমন ইন্সপিরেশন দিতেছে। মানে মূলত লেগে সকল কথার এক কথা, তুই আমার নকল দেখাবি, না হইলে আমি ফেল, ঠিক আছে? তো যাই হোক, তো পরীক্ষার হলে আমি আবার কেমন অবস্থা যে পরীক্ষার হলে আমি লিখতে গেলে আমার কারো দিকে তাকাই না, ঠিক আছে? এটা লোকে আমার অবস্থা। আর আমাদের ক্লাসে এমন একটা কোয়াইট থাকে যে একটা কলম পড়লে কলমের প্রতি ধ্বনি হয়। তো যাই হোক, পরীক্ষার ঘন্টার আগে মানে ওই লোকে প্রো লেভেলের চোর, কথা বুঝছস, মানে প্রো লেভেলের নকলবাজ, ওরে দেওয়ার কোনো কিছু করার যাব না। ও ফাদারের নাকের নিচে দিয়া ও নকল করে লেই থাকবো, ঠিক আছে? মানে এমন একটা অবস্থা প্রো লেভেলের। তো আমারে 30 মানে যেন অবজেক্টিভের খাতা দিয়েছে, আঙো তো আবার অবজেক্টিভ শেষে হইতো, আগে হইতো না। তো বলতেছে আলামিন এই যে অবজেক্টিভ দিছে, আলামিন একের কি, মানে আমি আর তাকাই না, ঠিক আছে? আলামিন আমি তো আর তাকাই না, কত আলামিন মানে আওয়াজ আসতেছে, লাউড দিতেছে, আলামিন মানে রিদম বাড়তেছে, ঠিক আছে? আলামিন আরে স্যার কানেক্ট লেস হয়ে গেছে স্যার, কানেক্ট লেস হয়ে গেছে, মেবি ক্যান্সেল। আরে
আচ্ছা স্যার আসছেন। তো কথাটা হলো যে গল্পটা এমন ছিল পরবর্তীতে যে আমার পরবর্তীতে আলামিন মানে মানে পরীক্ষার কত মিনিট আগে স্যার আলামিন আলামিন মানে অনেক রিদম আস্তে আস্তে বয়স বাড়তেছে, আলামিন 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 অনেক করতেছে আলামিন, অনেক করতেছে আমি তো আর তাকাই না, তো করতেছে আলামিন এই যে আলামিন আমি কিন্তু ফেল করবো মামা 15 মিনিট আগে, আলামিন মানে আমার তুই আমার বন্ধু না, তোর রক্ত কাটতাম আমি, তোর তোর রোগ কাটতাম তুই বাইরে বাইরে মানে আমি ঠেট এতক্ষণ তো বন্ধু। মানে পরবর্তীতে যখন আরো 5 মিনিট গেছে গা বয়স নরম হয়ে গেছে গা, আলামিন ভাইয়া একটু দেখাইবা মানে এরকম টাইপের। তো আলামিন এই যে এই যে এই যে বেমানি এই যে বেমানি। তো পরবর্তীতে যখন মানে আমার লগের পোলাটা যেটা আমার লগে বইছে ওরে লগে বইছে ওরে কয় ডাক দে ডাক দে। পরবর্তীতে ওই পোলা কয় কি তোমার ডাকে, আমি একটু পিছে তাকাইছি, পিছে তাকানোর পর আমার মাথা ঘুরে লাইছি। মানে ও কইতেছে যে আলামিন আরেকবার আরেকবার অমনে যেমনে তাকাইছে যেমনে তোর দেন লাগবে না তুই এমনি তাকা খালি এমনি তাকা তাকা খালি এমনি তাকা। তো আমি কইতেছি যে আমি আমি আমার মাথা ঘুরে লাইছি আর তাকাই না। এই যে আলামিন এই যে বেমানি করলা না মামা এই যে মাথায় রেখো মানে এমনি কইতেছে ঠিক আছে। তো হঠাৎ করে আলামিন আলামিন আর বাকি আছে 5-10 মিনিট, আলামিন 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 জিদ্দের চূড়া সইতে না পেরা স্যার স্যার আর একটু ডাক দেন তো, কি হয়েছে আর একটু ডাক দেন না, দেন তো সিটা আছে না মইরা গেছে না বাচ্চা আছে না মইরা গেছে, একটু ডাক দেন আর একটু উঠান দেন তো, কি হয়েছে তোমার কি লাগবো, আমার কলম ওর কাছে আমার কলম ডাক থেকে লইয়া দেন আর একটু ডাক দেন ওর কি হয়েছে আর একটু খোঁজ নেন। পরবর্তীতে তো আমি তো আমার কাকে এই ছেলে আমি জি স্যার কলম দাও, আমি কই কি আমি আমার থেকে একটা কলম নিয়ে দিয়ে দিস ওরে, কই কি আল্লাহ তোর বিচার করবো দিস ঠিক আছে। তো পরবর্তীতে তুই বাইরে আজকে তোর মাইরে ফাটালাম। তো যাই হোক পরবর্তীতে আমার একটা সামনের বন্ধু আছে উপজাতি ঠিক আছে, ও কথা স্পষ্ট কইতে পারতো না, সময় আছে 10 মিনিট, ও কয় কি আমি পাই, ওর নাম ছিল সুমন মার্মা মেবি, মানে ওর কথা একটু নাকে বাজায় না কথা না খামি ফাই, তুই পারস হওয়া তুই পারস আমি এই আলামিনে খোঁজাইতেছি কেন তুই দা আমারে। পরবর্তীতে কয় কি দেখ 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 আর দেখাইতেছে। পরবর্তীতে যখন আমার পরীক্ষা শেষ আমি অনেক খুশি আমি পারছি বাইরে গেছি গা, অনেক আমি তো ভাবছি আমার মাইরিয়ে লেবো হনে দিই, ও বাইরানের পর আমার না মাইরা সুমনরে পিড়াইতেছে থাপড়াইতেছে, কয় কি তুই আমার মার, আমি কই আমি ঘটনা কি একটু ভালো করে দিই, কয় আমার 10টা মিনিট খালি একটা প্রশ্ন লাইনই বুঝাইতে পারে নাই, ও কি ঠোঁটের নিচে কি রাখছে, ওই কি ঠোঁটের নিচে পান রেখা কথা কয় না জিবলা লড়েই না আর আমি বুঝি না, বাংলাতে কয় না ইংরেজিতে কয়। পরবর্তী তোর আদ্রা কয় তোর পাও ধরি জীবনে কোনোদিন পারলে আমার কবি না তুই পারস, আমি আলামিনের পাও ধরতাম, তুই তুই আর জীবনে যদি পারস সুমন তুই কোনোদিন কবি না তুই পারস ঠিক আছে। তোর কাছে এটা আমার একটা রিকোয়েস্ট আন্তরিক রিকোয়েস্ট, তুই কোনোদিন কবি ভাই আমি পারি না, এক কথা কি কবি কি কবি আমি পারি না, আমি পারি না উচ্চারণ করতে পারস না, এটা তো মানুষ তুই কথা বুঝতে পারছস, তুই কি রে ভাই যা যা বলে আমি গেলাম শোভনের লিখে আজকে আমার মাইটটা ফিরে গেছে গা। তো যাই হোক এরকম মজার মজার অনেক ঘটনা ঘটছে কলেজ লাইফে, তো একসময় আরও বলুন না। পড়া এতটুকু আসছিল, পড়া 2টা জিনিস করছি, স্থিতিস্থাপকতা ইনশাল্লাহ নির্ণয় করতে পারবেন এই 2টা সূত্র দিয়ে যে কোনোভাবে যদি করুক, শেষ তো পড়া শেষ। আমি জাস্ট প্রায় আমার পার্সোনাল কথা বলে কথা শেষ করলাম, বললাম যে স্থিতিস্থাপকতা এই 2টা সূত্র দিয়ে যে কোনোভাবে নির্ণয় করতে পারবেন। নেক্সট ক্লাসে প্রিয়া বলেন আর যেই বলেন আমার স্থিতিস্থাপকতা নির্ণয় করবেন, প্লাস আমার কি পার্সেন্টেজ দিয়েও স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাবেন যেটা আপনি আগে করেন নাই ঠিক আছে। ওকে আপনি আমারে আপনি যেটা কম পারেন আপনার যতটুকু পড়েছি ততটুকু পড়ার মধ্যে আমি SW দিব, আপনি টেনশন করেন না, কথা বুঝছেন। তহিদুল না রাহুল, তহিদুল যেটাই বলতেছি যতটুকু পারো বাপ এই এতটুকু পড়ার মধ্যে বুঝছো, আমার পড়া কি বুঝছো এতটুকু, আমার পড়া যদি এতটুকু বোঝো তাহলে এতটুকুর মধ্যে ইনশাল্লাহ তুমি মানে এতটুকুর মধ্যে আমি পড়া দিব ইনশাল্লাহ ঠিক আছে। আজকে আমার পড়া এতটুকু ছিল, আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করা শিখেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রকৃতি অনুযায়ী বর্ণনা করে দেখাবো।